তো দেখো আমরা লাস্ট ক্লাসে অ্যানিমাল কিংডম অর্গানাইজেশন কিভাবে হয়েছিল সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের অ্যানিমাল কিংডমের ফার্স্ট যে পার্টটা পড়বো আমরা হচ্ছে কিংডম সরি ফাইলাম প্রোটোজোয়া কিন্তু পড়বো। তো আমার ব্যাকগ্রাউন্ডের ছবি দেখেই তোমরা বুঝতে পারছো প্রোটোজোয়া মানে কি। দেখো প্রোটোজোয়ার বেসিক এক্সাম্পল একটা এখানে তিনটে অর্গানিজমের ছবি দেওয়া আছে। একটা হচ্ছে অ্যামিবা, ইউগ্লিনা অ্যান্ড প্যারামিশানস। প্রোটোজোয়া বলতে কিন্তু আমরা এটাই বুঝি। ফার্স্ট আমরা যখন আগের দিনে লাস্ট ক্লাসে আমরা যখন দেখেছিলাম যে সায়েন্টিস্ট হুইটেকার যখন 5 কিংডম ক্লাসিফিকেশনস কিন্তু তিনি যখন করেছিলেন, তো ফার্স্ট মনেরা ছিল এবং প্রোটোজোয়া ছিল। মনেরা প্রোটিস্টা সরি ফার্স্ট ছিল মনেরা, দেন প্রোটিস্টা। তো সেই প্রোটিস্টার আন্ডারে একটি ফাইলাম এবং প্রোটিস্টাদের কি ক্যারেক্টারিস্টিক্স আমরা বলেছিলাম যে প্রোটিস্টা এরা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার ইউনিসেলুলার ইউক্যারিওটিক্স। এরা কিন্তু আর প্রোক্যারিওটিক্স নেই, হ্যাঁ এরা কিন্তু ইউক্যারিওটিক্স হয়ে গেছে। হ্যাঁ, এবং এরা কিন্তু হচ্ছে অটোট্রপিক এবং হেটোট্রপিক। এরা মানে নিজের খাবার নিজেরাও তৈরি করতে পারে এবং অন্যের উপরে কিন্তু নির্ভর করে থাকে। সেখানে এরা কিন্তু হচ্ছে বাইফেজিক কিন্তু নিউট্রিটিভ প্রসেস কিন্তু আমরা দেখতে পাই। তো মোটামুটি প্রোটোজোয়ার এইগুলো আমাদের বেসিক ইনফরমেশনস। আজকে আমরা কি কি পড়বো সেইগুলো আমরা একটু দেখে নিই। এখন আমাদের ক্লাসটা কিন্তু হচ্ছে দুটো পার্টে কিন্তু হবে। প্রোটোজোয়ার ক্লাস অনেক বড়, তো আমরা ফার্স্ট আজকে পার্টে কি কোন কোনগুলো পড়বো সেগুলো একটু দেখে নিই। দেখো ফার্স্ট আমরা যে পার্টটা পড়বো ইন্ট্রোডাকশন টু প্রোটোজোয়া, প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশনস আন্ডারলাইনিং দ্য হায়ারার্কিক্যাল সিস্টেমস অফ দ্য লেভিনস 1980। লেভিনের 1980 খ্রিস্টাব্দে তিনি প্রোটোজোয়ানদেরকে কিভাবে ক্লাসিফাই করেছিল সেই প্রসেসটা আমরা পড়বো। ফাইলাম লেভেল অফ ওভারভিউ আমরা পড়বো। ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অফ প্যাথোজেনিসিটি, এটা আজকে আমরা পড়বো না, নেক্সট ক্লাসে আমরা পড়বো। আচ্ছা, তারপরে এখানকার কিছু কি টার্মস আমরা পড়বো, ঠিক আছে। এইবারে দেখো প্রোটোজোয়াদের বেসিক কিছু ছবি আমার পিছনে দেওয়া আছে। হ্যাঁ, দেখো প্রোটোজোয়াদের বিভিন্ন ধরনের শেপ কিন্তু হয়ে আছে। হ্যাঁ, কারো দেখা যায় স্লিপার শেপ, যেরকম দেখো প্যারামেশিয়াম কিন্তু অনেকটা স্লিপার শেপ, আমাদের চপ্পলের মতন কিন্তু দেখতে হয়। তারপর দেখো ইউগ্লিনা অনেকটা দেখো পাতার মতন লিপ শেপ কিন্তু হয়ে থাকছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেখো ট্রাইপ্যানোজোমা। হ্যাঁ, আমাদের একটা ডিজিজ আছে স্লিপিং সিকনেস বলে ডিজিজ আছে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ করে ঘুম পাওয়া, সেই স্লিপিং সিকনেসের জন্য যে প্রোটোজোয়ানটা সাহায্য করে থাকে সেটা হচ্ছে ট্রাইপ্যানোজোমা ব্রুসি, ঠিক আছে। এছাড়াও দেখো অ্যামিবারও ছবি দেওয়া আছে। হ্যাঁ, আমাদের যেটা অ্যামিবাইক ডিসেন্ট্রি, এটা এন্টামিবা হিস্টোলাইটিকা আমাশা রোগ আমাদের ক্রিয়েট করে থাকে, সেটারও কিন্তু ছবি দেওয়া আছে। তাহলে এদের আমাদের বেসিক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো আমাদের ম্যালেরিয়া রোগের যে পরজীবী প্লাজমোডিয়াম যে ভাইভ্যাক্স, তারও কিন্তু এখানে কিন্তু পিকচার কিন্তু দেওয়া আছে। তো এইসব বেসিক ছবি দেখেই আমাদের কিন্তু একটা আইডেন্টিফাই করে নিতে হবে যে ফাইলাম প্রোটোজোয়াদের কেমন দেখতে হয়। ফাইলাম প্রোটোজোয়ারা মেইনলি কিন্তু হচ্ছে দেখো এটা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার ইউনিসেলুলার ইউক্যারিওটিক্স, ঠিক আছে। ইউক্যারিওটিক্স মানে কি, এদের মেইন কি ক্যারেক্টার থাকতে হবে, ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস কিন্তু এদের আমরা দেখতে পাবো, ঠিক আছে। এবং নিউক্লিয়াসের ভিতরে যে জেনেটিক মেটেরিয়ালসটা থাকবে সেটাও কিন্তু ওয়েল ডেভেলপ। সেই ডিএনএ এর ভিতরে আমরা কি দেখতে পাবো, হিস্টোন প্রোটিন থাকার কারণে এটাকে কিন্তু কমপ্লিট ডিএনএ কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এইবার আমরা ফার্স্ট এই প্রোটোজোয়ার উৎপত্তি কিভাবে হয়েছে ইভলিউশনারি টাইম স্কেলের মাধ্যমে আমরা সেটা দেখি। দেখো আনভেলিং দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড প্রোটোজোয়ান ট্যাক্সোনমি। তো প্রোটোজোয়ান ট্যাক্সোনমির একদম পুরো বেসিক পার্ট আমার এখানে প্রেজেন্টেড করা আছে। তো ফার্স্ট আমাদের যদি জিওলজিক্যাল টাইম স্কেল আমরা দেখে থাকি, তো আমাদের এই যে টাইম স্কেল নিচের থেকে দেখো আমরা জানি যে 4.6 বিলিয়ন ইয়ার্স এগো আমাদের পৃথিবীর অরিজিন কিন্তু হয়েছিল এবং তারপর থেকে আস্তে আস্তে কি হয়েছে, জীবের কিন্তু উৎপত্তি হয়েছে এবং সেই সিম্পল ফর্ম থেকে কমপ্লেক্স ফর্ম জীব কিন্তু আজকে পৃথিবীতে এসেছে। তার জন্য আমাদের মেইন যে বায়োলজিক্যাল ফর্মটা সেটা হচ্ছে আমরা জানি ইভলিউশন, ঠিক আছে। তো দেখো ফার্স্ট আমাদের যে যুগটা ছিল হার্ডিয়ান যুগ, তারপরে দেখো আর্কিয়ান যুগ, দেন তারপরে এসেছে দেখো প্রোটিওজয়িক যুগ। প্রোটিওজয়িক যুগে দেখো ফার্স্ট ব্যাকটেরিয়া, অ্যালগি এবং জেলিফিশের কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। আর হার্ডিয়ান যুগে দেখো এই সময় কিন্তু আমাদের পৃথিবীর কিন্তু উৎপত্তি কিন্তু আছে, মানে অরিজিন অফ আর্থ একদম শুরুতেই। দেখো এই যে 4.6 বিলিয়ন ইয়ার্স এগো, এই সময় কিন্তু হার্ডিয়ান যুগে কিন্তু ফার্স্ট প্রথম কিন্তু পৃথিবী কিন্তু উৎপত্তি কিন্তু হয়েছিল। হার্ডিয়ান মানে কি, যে সময় হেড মানে যে হেড বলতে যে পৃথিবীটার কিন্তু উৎপত্তি সেখানে হয়। এইবারে আমরা যে আজকে ফার্স্ট অ্যানিমাল কিংডমের যে ফাইলামটা পড়বো
ফাইলাম প্রোটোজোয়া, তার কিন্তু উৎপত্তি হয়েছে প্রি ক্যাম্বিয়ান এরিয়াতে। প্রি ক্যাম্বিয়ান এরিয়া দেখো প্রোটিও যুগের জয়ীর পরেই দেখো আমাদের ক্যাম্ব্রিয়াম, ঠিক ক্যাম্ব্রিয়াম শুরু হওয়ার আগের যে সময়কালটা ছিল সেটাকে আমরা বলে থাকি প্রি ক্যাম্বিয়ান এরিয়া। আর সেই প্রি ক্যাম্বিয়ান এরিয়াতেই সর্বপ্রথম ইউনিসেলুলার ইউক্যারিওটিকদের কিন্তু ফার্স্ট কিন্তু অরিজিন কিন্তু হয়। ঠিক আছে, তাহলে ইউনিসেলুলার ইউক্যারিওটিক্স এর ফার্স্ট এক্সাম্পল কি ফাইলাম প্রোটোজোয়া। তার অরিজিন কোথায় হয়েছে না, তার অরিজিন বা উৎপত্তি হয়েছে আমাদের প্রি ক্যাম্বিয়ান এরিয়াতে কিন্তু উৎপত্তি কিন্তু হয়েছে। ঠিক আছে, এইবারে দেখো সেইগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে। প্রোটোজোয়া দা thought to have evolved during the Precambrian area. প্রোটোজোয়ার উৎপত্তি তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি, প্রিক্যাম্বিয়ান এরিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইবারে দেখো with evidence of the protist including the protozoa appearing in the fossils record about 1.5 billion years ago. দেখো 1.5 billion years ago আমাদের দেখো রেডিও অ্যাক্টিভ আমাদের এক ধরনের রেডিও লেভেলিং টেকনিক আমাদের করায় ফসিলস এর উপরে। সেই রেডিও লেভেল টেকনিকের মাধ্যমে আমরা জানতে পারি যে এই পৃথিবীতে এই জীবটা কবে অরিজিন হয়েছে বা এর সময়কাল, সে তার কেমন বিহেভিয়ার ছিল, তার দেহের স্ট্রাকচার কেমন ছিল, হ্যাঁ সে কি কি খেত। তো তার জন্য আমাদের কি রেডিও লেভেলিং টেকনিক কিন্তু করায়। সেগুলো কিসের উপরে করায়, ফসিলস এর উপরে কিন্তু করায়। আর সেই ফসিলস এর বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখি কিন্তু আমরা বলতে পারি যে এই সময় বা এই বছরে এই জীবের কিন্তু উৎপত্তি কিন্তু হয়েছিল। ঠিক আছে, তো সেই আমাদের রেডিও লেভেলিং টেকনিকের মাধ্যমে আমাদের এই যে ফাইলাম প্রোটোজোয়াদের উৎপত্তি 1.5 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, এন্ড দ্য ডাইভার্স কমিউনিকেটস এক্সিস্টিং 800 to 500 মিলিয়ন ইয়ার্স এগো। এবার দেখো প্রোটোজোয়ানদের যে ডাইভার্স মানে এরা যে বিস্তার করেছে, সেই বিস্তারটা হয়েছে দেখো 800 থেকে 500 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, প্রোটোজোয়ার সিঙ্গেল সেলড ইউক্যারিওটিক অর্গানিজম, যেটা আমি শুরুতেই বলেছি যে এরা কিন্তু হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ইউক্যারিওটিক ইউনিসেলুলার কিন্তু অর্গানিজম। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক ইনফরমেশন আমরা জেনে নিলাম। এইবার আমরা এর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। দেখো আমাদের ফার্স্ট স্লাইডে আমাদের দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোটোজোয়াদের কিন্তু ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো প্রোটোজোয়া আর ডাইভার্স গ্রুপ অফ ইউক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। দেখো প্রোটোজোয়ারা কিন্তু মেইনলি কিন্তু এরা কিন্তু আছে মাইক্রো অর্গানিজম। এরা কিন্তু শুরুর দিকের ইউক্যারিওটিক্স কিন্তু এরা আছে মাইক্রোস্কোপিক। এদেরকে কিন্তু তুমি খালি চোখে কিন্তু দেখতে পাবে না। এদেরকে দেখার জন্য আমাদের কি দরকার পড়ে, মাইক্রোস্কোপি কিন্তু দরকার কিন্তু পড়ে থাকে। সেইখানে এরা কিন্তু আছে মাইক্রোস্কোপিক অর্গানিজমস। Primarily unicellular, এরা কিন্তু unicellular that exhibit animal like behavior such as motility and heterotropy. এরা কিন্তু প্রাণীদের মতনই কিন্তু এদের ক্যারেক্টার শো করতো এবং এদের বিহেভিয়ার কেমন ছিল না, মর্টালিটি, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ করতে পারতো এবং এরা হচ্ছে হেটেরোট্রপিক মানে এরা অন্যের উপরে খাদ্য নির্ভর করে থাকতো। এছাড়াও অনেক আমরা প্রোটোজোয়াদের দেখতে পাবো যে তারা নিজেদের খাবার নিজেরাও তৈরি করতে পারে। মানে কি এরা কিন্তু হচ্ছে বাইফেজিক কিন্তু নিউট্রিটিভ কিন্তু করে থাকে। মানে কি এরা অন্যের উপরে নির্ভরও করে থাকে আবার নিজেদের খাবার নিজেরাও কিন্তু তৈরি কিন্তু করতে পারে। অফেন ফাউন্ড ইন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অ্যান্ড ময়েস্ট সয়েলস। এদেরকে বেশিরভাগ সবসময় আমরা অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অর্থাৎ জলজ পরিবেশে আমরা দেখতে পাচ্ছি এবং ময়েস্ট এনভায়রনমেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দে প্লে ক্রুশিয়াল রোল ইন মাইক্রোবিয়াল ফুড ওয়েবস। তারা কিন্তু হচ্ছে এদের যে ফুড চেইনটা আমরা দেখতে পাই, এরা কিন্তু হচ্ছে মাইক্রোবিয়াল ফুড চেইন। আমরা ইকোলজিতে আমরা ওয়াই আকৃতির ফুড চেইন আমরা পড়েছি, ওয়াই শেপেড ফুড আমরা পড়েছি। এখানে কি হয়, ওয়াই শেপেড দেখো তার আগে আমরা আরেকটা ফুড চেইন আমরা পড়েছি যে একমুখী বা ইউনিডিরেকশনাল ফুড চেইন। সেখানে কি হয়েছিল যে অটোট্রফ সে খাবার তৈরি করছে, অর্থাৎ সবুজ উদ্ভিদরা খাবার তৈরি করছে, সেটাকে প্রথম হচ্ছে প্রাইমারি খাদকেরা তারা খাচ্ছে, তারপর সেকেন্ডারি, দেন টার্সিয়ারি খাদকরা যখন খাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা খাদ্য লেভেল থেকে আরেকটা খাদ্য লেভেলে যখন এনার্জির ট্রান্সফার হচ্ছে 10% করে এনার্জি কিন্তু লস কিন্তু হয়। এইবারে দেখা যাচ্ছে সর্বোচ্চ খাদক অর্থাৎ টার্সিয়ারি যখন আমাদের কনজিউমারের কাছে যখন পৌঁছাচ্ছে তখন সে যখন মারা যাচ্ছে, সে যখন ডাই অফ হয়ে যাচ্ছে, সে তখন মাটিতে যখন পড়ে থাকে তখন তার উপরে কিছু মাইক্রো অর্গানিজমরা কিন্তু বাসা বাঁধতে শুরু করে এবং তার শরীর থেকে সেই পুষ্টি রস কিন্তু মাইক্রো অর্গানিজমরা কিন্তু খেতে শুরু করে। সেই কারণে এই যে দেখো প্রথম অটোট্রপ থেকে হেটোট্রপ এবং হেটোট্রপ থেকে কাদের শরীরে যাচ্ছে মাইক্রোবিয়াল ফুড চেনের দিকে কিন্তু ট্রান্সফার হচ্ছে। আর মাইক্রোবিয়াল ফুড চেনের জন্য আমাদের যে চ্যানেলটা আমরা পড়ে থাকি ওয়াই শেপেড ফুড চেন কিন্তু আমরা পড়ে থাকি। ঠিক আছে, তো এই মাইক্রোবিয়াল ফুড চেইন কিন্তু কাদের ভিতরে দেখতে পাই,
মেইনলি কিন্তু আমাদের ফাইলাম প্রোটোজোয়াদের ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে মোস্ট অফ দ্য প্রোটোজোয়ান্স দে আর মাইক্রোবিয়াল, দে আর ইনক্লুডিং মাইক্রোবিয়াল ফুড চেইনস। ঠিক আছে, এবার দেখো প্রোটোজোয়া আর ডাইভার্স গ্রুপস অফ ইউক্যারিওটিক্স, এই সেম কথাটাই দেখো এখানে আবার একবার লিখে দিয়েছে প্রোটোজোয়াদের মেইন কিছু ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, দেখো এরা কিন্তু ইউনিসেলুলার অর্গানিজমস, টিপিক্যালি হেটেরোট্রপিক। হ্যাঁ, মিনিং দে আর কনজিউমিং আদার অর্গানিজমস ফর ফুড, তারা খাবারের জন্য অন্য অর্গানিজমের উপরে নির্ভর করে থাকে। দে ল্যাক সেল ওয়াল, এদের কিন্তু দেখো ব্যাকটেরিয়াদের আমরা সেল ওয়াল দেখতে পাই, বাট প্রোটোজোয়াদের কিন্তু কোনো সেল ওয়াল কিন্তু থাকে না। ঠিক আছে, একটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট ইনফরমেশন যে প্রোটোজোয়াদের কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, কিন্তু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই যে তাদের কিন্তু সেল ওয়াল কিন্তু থাকে। এন্ড এক্সিবিট রেঞ্জ অফ দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, এদের কিন্তু একটা নির্দিষ্ট বডি শেপ কিন্তু থাকে, সেগুলো আমরা কিন্তু মেজার করতে পারি এবং তাদের নির্দিষ্ট কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আছে। দেখো প্রোটোজোয়াদের কিন্তু হিউজ ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা যেহেতু ডেভেলপ ইউক্যারিওটিক্স এবং আমাদের পৃথিবীর শুরুর দিককার অর্থাৎ প্রিমিটিভ অর্গানিজম, সেই কারণে এদের কিন্তু অনেক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমরা দেখতে পাবো। দেখো এরা মেইনলি ফার্স্ট ইউক্যারিওটিক্স। ইউক্যারিওটিক্স কেন? এদের যে নিউক্লিয়াসটা আমরা দেখতে পাই সেটা কিন্তু ওয়েল ডেভেলপ, কারণ এদের নিউক্লিয়াসে কিন্তু চারটে জিনিস থাকে। একটা হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার প্লাজমা, নিউক্লিয় রেটিকুলাম এবং নিউক্লিওলাস। এই যে চারটি উপাদান কিন্তু এদের নিউক্লিয়াস নিয়ে কিন্তু তৈরি। এছাড়াও এদের যে জেনেটিক মেটেরিয়ালসটা আমরা দেখে থাকি, সেই জেনেটিক মেটেরিয়ালসের ভিতরে আমরা কি দেখতে পাই? হিস্টোন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাই। সেই কারণে এদের কিন্তু আমরা ইউক্যারিওটিক্স কিন্তু আমরা বলে থাকি। এছাড়াও দেখো এটা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার, মানে এদের পুরো হোল লাইফ সাইকেল এই একটা সেলের ভিতরে কিন্তু এরা কিন্তু জীবন সম্পন্ন কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে এরা ইউক্যারিওটিক্স এবং ইউনিসেলুলার, এদের কিন্তু মেন দুটো ক্যারেক্টারিস্টিক্স আমরা জানতে পারলাম। এবং এদের একটা সাইকেলে কিন্তু মানে একটা সেলের ভিতরে কিন্তু এরা কিন্তু হোল লাইফ সাইকেল কিন্তু কমপ্লিট করে থাকে। হোল লাইফ সাইকেল বলতে কি করে থাকে? এরা এই একটা কোষের ভিতরেই এরা রেসপিরেশন প্রক্রিয়া চালায়, তারপরে এর ভিতরে এরা এক্সক্রিয়েশন প্রসেস অর্থাৎ রেচন প্রক্রিয়া এরা চালায়, এরপরে এরা কি করে থাকে? রিপ্রোডাকশন করে থাকে, এছাড়াও সেল ডিভিশন কিন্তু করে থাকে। ঠিক আছে, এই সব প্রসেস মানে একটা ইউক্যারিওটিক অর্গানিজমের যা যা বায়োলজিক্যাল প্রসেস আছে সব কিন্তু এই প্রোটোজোয়ারা একটা কোষে কিন্তু এরা কিন্তু কমপ্লিট করে থাকে। সেই কারণে এদের কিন্তু আমরা ইউনিসেলুলার বা এককোষী অর্গানিজমস কিন্তু বলা হয়। তোমাদের দেখবা সেমিস্টারের ইন্টারনাল কোশ্চেনে কিন্তু দেবে হোয়াই প্রোটোজোয়া ইজ কল্ড ইউনিসেলুলার অর্গানিজম। তাহলে অ্যান্সার কি হবে? যে এরা একটা কোষেই কি করে থাকে? এরা কিন্তু হোল লাইফ সাইকেল কমপ্লিট করে থাকে এবং এদের একটা কোষে আমরা কি দেখতে পাই? বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল প্রসেস হয়, রেসপিরেশন হয়, রিপ্রোডাকশন হচ্ছে, এক্সক্রিয়েশন হচ্ছে। হ্যাঁ, এরকম সব বায়োলজিক্যাল প্রসেস এদের একটা সেলের ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। তারপর দেখো এদের ভ্যারিয়েবল শেপ কিন্তু আমাদের দেখে থাকি। শুরুতেই আমি অনেকগুলো ছবি দেখেছিলাম যে কারোর স্লিপার শেপ, কেউ লিপ আকৃতির হয়ে আছে, কেউ দেখা আছে হ্যাঁ গ্রানুয়েলস টাইপের অর্থাৎ দানাদার টাইপের হয়ে আছে। ঠিক আছে, এদের কিন্তু ভ্যারিয়েবল শেপ কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর দেখো বডি ফ্লেক্সিবল অর রিজিড বডি, এদের কিন্তু বডিটা অনেক সময় কি হয়? নমনীয় হয় এবং অনেক সময় কি দেখতে পায়? রিজিড টাইপের হয়, মানে এদের টেনেও কিন্তু লম্বাও কিন্তু করা যায় বা ফ্লেক্সিবল টাইপের কিন্তু হয়ে থাকে। তারপরে কি দেখতে পাচ্ছি? সাইটোপ্লাজমিক ডিটারমিনেশনস, এদের সাইটোপ্লাজমিক ডিটারমিনেশন। দেখো ইউক্যারিওটিক্স এর একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সাইটোপ্লাজমিক ডিটারমিনেশনস। সাইটোপ্লাজমিক ডিটারমিনেশন বলতে কি বলছে? দেখো the cytoplasm is often divided into an outer cytoplasm and inner endoplasm। দেখো এই যে যে সেল যেহেতু, তাহলে সেলের বাইরে আমরা কি দেখতে পাবো? সেলের বাইরে আমরা দেখতে পাবো সেল মেমব্রেন। তাহলে সেল হতে গেলে আমাদের জানি যে একটা কোষ হতে গেলে তার কি থাকতে হবে? সেল মেমব্রেন থাকতে হবে এবং সাইটোপ্লাজম কিন্তু থাকতে হবে। তাহলে এই প্রোটোজোয়াতে আমরা কি দেখতে পাচ্ছি? সেল মেমব্রেন দেখতে পাচ্ছি এবং এদের ভিতরে যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই ভিতরের এরিয়াটাকে আমরা কি বলে থাকি? সাইটোপ্লাজম কিন্তু আমরা বলে থাকি। আর এই সাইটোপ্লাজমের দুটো পার্ট থাকে, একটা বাইরের দিকের পার্টকে আমরা কি বলে থাকি? একটোপ্লাজম, এবং ভিতরের দিকের পার্টটা অর্থাৎ সলিউট পার্টটাকে আমরা কিন্তু এন্ডোপ্লাজম আমরা বলে থাকি। এদের এই সাইটোপ্লাজমে এদের বিভিন্ন ধরনের অর্গানেলিস অর্থাৎ অর্গান কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার দেখো এদের যে যে অর্গানেলিস গুলো আমরা দেখতে পাচ্ছি, এই অর্গানেলিস কোথায় থাকছে? এই সাইটোপ্লাজমের ভিতরেই থাকছে। অর্গানেলিসের ভিতরে কি কি দেখতে পাচ্ছি? একটা ইউক্যারিওটিক্সের যে যে অর্গানেলিস গুলো থাকার দরকার সবগুলো কিন্তু এর ভিতরে কিন্তু আছে। অর্গানেলিসের ভিতরে কি দেখতে পাবো? ফার্স্ট নিউক্লিয়াস দেখতে পাবো। নিউক্লিয়াসের বাইরের দিকে বা একটোমেমব্রেনে আমরা কি দেখতে পাবো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাবো। তারপর কি দেখতে পাবো? গলগি বডি আমরা দেখতে পাবো, রাইবোজোম আমরা দেখতে পাবো। ঠিক আছে,
এবং রাইবোজোমের টাইপ আমাদের কি থাকবে 80S টাইপ কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এছাড়াও কি দেখতে পাবো লাইসোজোম থাকবে, ভ্যাকুওলস থাকবে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের সব ক্যারেক্টারিস্টিক যেটা ইউক্যারিওটিকের ভিতরে আমরা দেখে থাকি সবগুলো কিন্তু একটা এই প্রোটোজোয়ার ভিতরেই কিন্তু আছে, ঠিক আছে। এইবারে দেখো প্রোটোজোয়ার একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুওল। কন্ট্রাকটাইল ভ্যাকুওল কি মানে সংকোচনশীল ভ্যাকুওলস। দেখো এই যে আমাদের যে প্রোটোজোয়া দেখতে পাচ্ছি, এই প্রোটোজোয়া শৈলের ভিতরে কিন্তু এক ধরনের পার্ট থাকে যার নাম হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুওলস। এছাড়াও দেখো অ্যামিবা শরীরেও কিন্তু আমরা কন্ট্রাকটাইল ভ্যাকুওল দেখতে পাই। এই কন্ট্রাকটাইল ভ্যাকুওলের সাহায্যে কি করে থাকে, এরা এক্সক্রিয়েশন প্রসেস কিন্তু করে থাকে, অর্থাৎ রেচন প্রক্রিয়া চালায়। এছাড়াও দেখো এই কন্ট্রাকটাইল ভ্যাকুওলের ভিতরে এরা কি করে থাকে, বিভিন্ন ধরনের ফুড এবং নিউট্রিটিভ গ্রানুলস তারা কিন্তু স্টোর করে রাখে। এছাড়াও কি করে রাখে, ওয়াটার কিন্তু তার ভিতরে স্টোর করে রাখে। এবং কন্ট্রাকটাইল ভ্যাকুওল যখন সংকোচন এবং প্রসারণ হয় তখন এরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু মুভ করতেও কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেবে যে হোয়াট ইজ কন্ট্রাকটাইল ভ্যাকুওল এন্ড ফাংশন অফ কন্ট্রাকটাইল ভ্যাকুওলস, ঠিক আছে। আমি পরের স্লাইডে আমি তোমাদের এইসব সব কোশ্চেনই আমি রেডি করে রেখেছি, আমি আরো ডিটেইলসে তখন আলোচনা করছি। দেখো কন্ট্রাকটাইল ভ্যাকুওলস, দেখো সাম প্রোটোজোয়ান, সবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিছু প্রোটোজোয়ানদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অলরেডি এক্সাম্পল আমি বলে দিলাম, প্যারামিশিয়াম বলো, অ্যামিবা বলো, এদের কিন্তু আমরা কন্ট্রাকটাইল ভ্যাকুওলস কিন্তু আমরা দেখতে পাই। স্পেশালি ইন ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্ট হ্যাভ দিস রেগুলেট ওয়াটার অ্যান্ড সল্ট ব্যালেন্স। এটা কিন্তু ওদের জল এবং সল্ট ব্যালেন্সে কিন্তু কাজ করে থাকে। এর আরো এক্সট্রা কাজগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি, হ্যাঁ। তাহলে কন্ট্রাকটাইল ভ্যাকুওল কি করছে, এদের ওয়াটার এবং সল্ট ব্যালেন্সে কিন্তু সাহায্য করে থাকে। আর কাদের আমরা দেখতে পাচ্ছি, সাম প্রোটোজোয়ান্স, কারা না, যারা অ্যাকোয়াটিক ফ্রেশ ওয়াটারে যারা থাকে, মানে কি যারা জলে থাকে, তাদের কি একমাত্র কিন্তু আমরা এই কন্ট্রাকটাইল ভ্যাকুওল দেখতে পাবো। কিন্তু যারা টেরেস্ট্রিয়াল মানে যারা স্থলজে থাকে বা কোন একটা হোস্টের শরীরে থাকে, তাদের কিন্তু এই কন্ট্রাকটাইল ভ্যাকুওল কিন্তু আমরা দেখতে পাবো না, ঠিক আছে। এবার দেখো লোকোমোশনারি অর্গানেলিস, ভেরি ইম্পর্টেন্ট একটি পার্ট। এদের কিন্তু তিন ধরনের কিন্তু লোকোমোশনারি অর্গানেলিস আমরা দেখতে পাই। কারোর ক্ষেত্রে সিলিয়া ঠিক থাকা হেয়ার শ্যাপ, চুলের মতো ছোট্ট ছোট্ট চুলের মতন কিন্তু স্ট্রাকচার এক ধরনের পার্ট আমরা দেখতে পাই, তাকে আমরা সিলিয়া বলে থাকি। একটু বড় টাইপের হেয়ার লাইক পজিশন আমরা দেখে থাকি, তার নাম আমরা জানি ফ্লাজেলা। এবং যাদের সিলিয়া বা ফ্লাজেলা কারো যদি না থাকে, তাহলে তাদের আমরা কি দেখতে পাই, সিউডোপড বা ক্ষণপদ আমরা দেখতে পাই। এক্সাম্পল হিসেবে দেখো সিলিয়া দেখতে পাই, দেখো এই যে প্যারামেশিয়ামের গায়ে দেখো এই যে ছোট ছোট হেয়ার লাইক প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি, এইগুলোর নাম কি, সিলিয়া। এইবারে দেখাও ফ্লাজেলা কাদের দেখতে পাই, ইউগ্লিনা দেখো, ইউগ্লিনা ঠিক এরকম লিফ শেপেড কিন্তু হয়। ইউগ্লিনার কিন্তু আমরা এরকম লম্বা আকৃতির কিন্তু আমরা লেজ টাইপের এক ধরনের পার্ট দেখতে পাই, যার নাম কিন্তু ফ্লাজেলা। মাথায় রাখতে হবে সিলিয়া কিন্তু সাইজে কিন্তু ছোট হয়, আর ফ্লাজেলা কিন্তু সাইজে কিন্তু বড় হয়, ঠিক আছে। আর সিউডোপড কি, সিউডোপড বা বাংলায় যাকে আমরা ক্ষণপদ বলে থাকি, ক্ষণপদ আমরা কাদের দেখতে পাই, অ্যামিবার কিন্তু দেখতে পাই। অ্যামিবার তলদেশে, ওদের দেহের তলদেশে ওদের কিন্তু নির্দিষ্ট কিন্তু বডি শেপ কিন্তু নেই, অনিয়তকার, হ্যাঁ, আনস্ট্রাকচার্ড কিন্তু বডি। এবং সেই আনস্ট্রাকচার বডির কিন্তু অ্যাবোরাল সাইড মানে তলদেশে কিন্তু আমরা কিন্তু ওই ক্ষণপদ বা সিউডোপোডস কিন্তু আমরা দেখতে পাই। তাহলে তিনটের এক্সাম্পল আমরা বলে দিলাম, এবং তিনটেরই কাজ কি, লোকোমোশনে কিন্তু সাহায্য করে থাকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গমনে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। এবার আসা যাক কিছু ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স, প্রোটোজোয়াদের কিছু ফাংশনাল ক্যারেক্টারিস্টিক্স। দেখো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো জানলে তোমাদের কি হবে, প্র্যাকটিক্যালে কিন্তু অনেক হেল্পফুল হবে। দেখা আছে তোমার একটা প্রোটোজোয়ার ছবি দিয়ে দিল, ইউগ্লিনার ছবি দিয়ে দিল, বা প্যারামেশিয়ামের ছবি দিয়ে বললো যে ক্যারেক্টারিস্টিক্স বা আইডেন্টিফাইং ক্যারেক্টার তুমি লেখো। তাহলে তুমি প্রোটোজোয়ার সব যদি ক্যারেক্টারিস্টিক্স একবার যদি বুঝে যাও বা মুখস্থ করে থাকো, তাহলে তুমি ইউগ্লিনা দেখেই তুমি তখন লিখে দেখতে পারবে যে এই স্যাম্পলটা হচ্ছে ইউগ্লিনা, কারণ এই ক্যারেক্টারিস্টিক্স তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এইটি প্রোটোজোয়ার আন্ডারে কিন্তু একটি অর্গানিজম, হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু বলতে পারবে। এবারে দেখো এরা কিন্তু হেটেরোট্রপিক নিউট্রিশনস, এরা কিন্তু হচ্ছে হেটেরোট্রপিক, কারণ এরা অন্যের উপরে কিন্তু নির্ভর করে থাকে। কারণ কি, মোস্ট অফ দ্য প্রোটোজোয়ান্স দে আর প্যারাসাইটিক ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, মানে কি তারা কিন্তু সবাই কিন্তু পরজীবী, মানে কি এরা হোস্টের শরীরে বাসা বাঁধে, এবং হোস্টের শরীরে বাসা বাঁধার পর হোস্টের শরীর থেকে তারা পুষ্টি নেয়, নিউট্রিশনস নেয়, এবং হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে। সেইখানে অধিকাংশ প্রোটোজোয়ান্স তারা কিন্তু সবাই কিন্তু আমরা প্যারাসাইটিক, এবং যেহেতু এরা অন্যের উপরে খাবার নির্ভর করে থাকে, সেই কারণে এরা কিন্তু হেটেরোট্রপিক কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। আবার অনেক প্রোটোজোয়ান আছে যাদের শরীরে আমরা ফটোসিনথেটিক পিগমেন্ট আমরা দেখতে পাই, সেই রকম প্রোটোজোয়ান তারা কিন্তু আবার ফটোসিনথেসিস প্রক্রিয়া কিন্তু নিজেদের খাবার কিন্তু নিজে কিন্তু তৈরি করতে পারে, ঠিক আছে। এইবার আসা যাক এদের নিউট্রিটিভ প্রসেস গুলোর নাম। দেখো একটা হচ্ছে দেখো হলোট্রপিক, স্যাপ্রোফিটিক এন্ড প্যারাসাইটিক। দেখো হলোট্রপিক বা হলোজয়িক মানে কি, এরা কিন্তু কমপ্লিট ডাইজেশন প্রসেস কিন্তু করে থাকে। কমপ্লিট ডাইজেশন প্রসেস বলতে কি বোঝাচ্ছে, দেখো মানে ফার্স্ট কমপ্লিট ডাইজেশন প্রসেস মানে কি, ফার্স্ট আমরা কি করে থাকি, ফার্স্ট আমরা
ডিগ্লুটেশনস করে থাকে, মানে ফার্স্ট আমরা খাবারটাকে গিলে নেই, তারপর সেটাকে কোথায় নিয়ে যায়, স্টোমাকে নিয়ে যায়, স্টোমাক সেটাকে কি করে দেয়, মেকানিক্যালি ডাইজেস্ট করে দেয়, তারপর স্টোমাকে যাওয়ার পর বিভিন্ন ধরনের কেমিক্যাল ডাইজেশন প্রসেস হয়। কেমিক্যাল ডাইজেশন প্রসেস হওয়ার পর সেই খাবারটা, ডাইজেস্টিভ খাবারগুলো আমাদের কি হয়ে যায়, ইন্টেস্টাইনে অর্থাৎ ক্ষুদ্রান্তে গিয়ে কিন্তু সেটা কিন্তু কি হয়, অ্যাবজর্পশন হয়, এবং আনডাইজেস্টেড মেটেরিয়ালস গুলো কিন্তু হচ্ছে এক্সপেলশন প্রসেসের মাধ্যমে আমরা শরীর থেকে কিন্তু বাইরে কিন্তু বার করে দেয়। ঠিক এই যে পুরো হোল স্টেপ, এই হোল স্টেপ যদি হয়, যদি যেসব অর্গানিজমদের, এদের কিন্তু হলোজেইক বা কমপ্লিট ডাইজেস্টিভ প্রসেস কিন্তু আমরা বলে থাকি। এই কমপ্লিট ডাইজেশন প্রসেস কিন্তু আমাদের প্রোটোজোয়ানদের হয়। এছাড়া দেখো স্যাপ্রোফিটিক মানে কি, স্যাপ্রোফিটিক মানে দেখা যাচ্ছে ডেড বডির উপরে, দেখা যাচ্ছে কোনো একটা মৃত বা মরা জীব বা উদ্ভিদের উপরে যখন কোনো প্রোটোজোয়ান গিয়ে বাসা বাঁধলো এবং সেখান থেকে তারা যদি পুষ্টি রস তারা যদি অ্যাবজর্ব করে থাকে, তাহলে এই পুষ্টি প্রক্রিয়াকে আমরা কিন্তু স্যাপ্রোফিটিক কিন্তু আমরা বলে থাকি। এছাড়া দেখো প্যারাসাইটিক, প্যারাসাইটিক বলে দিয়েছি যে এরা কি করে থাকে, কোনো একটা হোস্টের শরীরে গিয়ে বাসা বাঁধে, যেরকম এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি প্লাজমোডিয়াম ভাইরাস, ম্যালেরিয়ার পরজীবী। এছাড়াও দেখো জিআরডিএসিস বলে একটা রোগ হয়, এটা একটা জলবাহিত রোগ। হ্যাঁ, জিআরডিয়া বলে এক ধরনের অর্গানিজম হয়, ঠিক এরকম দেখতে হয়, বেলুনের মতন অনেকটা। এই জিআরডিয়া কি হয়, এই জিআরডিয়া কিন্তু জলের উপরে কিন্তু ভাসে। এবার দেখা যাচ্ছে আমরা হুটহাট করে এখান থেকে জল যদি আমরা খাই, অপরিশ্রুত জল বা আনফিল্টার্ড যদি ওয়াটার আমরা যদি খাই, তাহলে কি হয়ে যায়, এই জিআরডিয়া কিন্তু আমাদের স্টোমাকে চলে যায় এবং তখন কিন্তু সেখানে বাসা বেঁধে কিন্তু এক ধরনের রোগ কিন্তু হয়, যার ফলে আমাদের পেট খারাপ করতে শুরু করে। হ্যাঁ, আর ঠিক এই যে রোগটা ক্রিয়েট করে থাকে তাকে আমরা বলে থাকি জিআরডিএসিস। হ্যাঁ, আর এই জিআরডিএসিস কিন্তু এক ধরনের প্রোটোজোয়ান বাহিত কিন্তু রোগ। ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু এরা কিন্তু হচ্ছে প্যারাসাইটিক। হ্যাঁ, মানে প্যারাসাইটিক মানে এরা হোস্টের শরীরে গেছে, হোস্টের শরীর থেকে এরা পুষ্টি নিয়েছে, কিন্তু হোস্টকে তারা ক্ষতিগ্রস্ত করেছে, মানে হোস্টকে তারা রোগগ্রস্ত করে দিয়েছে। এছাড়াও দেখো আমরা ম্যালেরিয়া, ম্যালেরিয়া যে পরজীবী, হ্যাঁ, ম্যালেরিয়া যে পরজীবী, সেও কিন্তু আমরা দেখতে পাই যে প্লাজমোডিয়াম যে ভাইরাস, সে কিন্তু আমাদের শরীরে এসে কি করে থাকে, সে কিন্তু এখানে এসে আমাদের রোগ কিন্তু ক্রিয়েট করে থাকে। ঠিক আছে, সে কিন্তু বংশ বিস্তার করে থাকে, কিন্তু হোস্টকে কিন্তু সে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে দেয়। ঠিক আছে, তাহলে আমাদের প্রোটোজোয়ারা কিন্তু তিনটে প্রসেসে কিন্তু তারা কিন্তু হচ্ছে নিউট্রিশন প্রসেস করে রাখছে, একটা হচ্ছে হলোজেইক, একটা হচ্ছে স্যাপ্রোফিটিক এবং একটা হচ্ছে প্যারাসাইটিক। ঠিক আছে, এদের তিনটেরই ডেফিনেশন পরে আসে। এবার আসতে যাক, এরা কিন্তু ইন্টারসেলুলার ডাইজেশন কিন্তু করে থাকে, মানে এরা কোষের ভিতরে কিন্তু ডাইজেশন প্রসেস কিন্তু কমপ্লিট করে থাকে। দেখো ডাইজেশন অকার উইদিন দ্য ফুড ভ্যাকুলস ইনসাইড দ্য সেলস, এদের কিন্তু শরীরের ভিতরে ফুড ভ্যাকুলস আছে। এই যে তোমাদের একটা কোশ্চেন দেবে, কন্ট্রাকটাইল ভ্যাকুলস এন্ড ফুড ভ্যাকুলস এর ভিতরে পার্থক্য কি, পরে আসে, আমি সব স্লাইড আছে। এবার দেখো এদের রিপ্রোডাকশন প্রসেস কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এরা আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌনজনন প্রক্রিয়া কিন্তু এরা রিপ্রোডাকশন করে থাকে। এছাড়াও দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন প্রক্রিয়া কিন্তু করে থাকে। আসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য তারা দেখো বায়োনারি ফিশিয়ান্স, বায়োনারি ফিশিয়ান্স মানে কি, স্প্লিটিং ইনটু টু বডিজ। মনে করো এই এদের একটা বডি ছিল, সেটি ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হয়ে কিন্তু ছোট ছোট দুটো বডি পার্টে কিন্তু কনভার্ট হয়ে গেল। তাহলে এরকম যদি প্রসেস হয়, একে আমরা কিন্তু বায়োনারি ফিশিয়ান্স কিন্তু আমরা বলে থাকি, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়া কিন্তু আমরা বলে থাকি। আর এই প্রক্রিয়াটা কিন্তু আসেক্সুয়াল বা অযৌন জনন প্রক্রিয়া কিন্তু আমরা বলে থাকি। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এরা কি করে যাচ্ছে, কনজুগেশন প্রসেস। সেক্সুয়াল রিপ্রোডাকশন বলতে কি না, আমরা জানি যে দুটো নিউক্লিয়াস যখন একে অপরের সাথে যখন জুড়ে যায় এবং তখন একটা যখন কমপ্লিট নিউক্লিয়াস যখন কনভার্ট হয়, তখন তাকে আমরা কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা কিন্তু করে থাকি। যেরকম দেখো মেলদের ক্ষেত্রে এক ধরনের নিউক্লিয়াস আছে, ফিমেলদের ক্ষেত্রে এক ধরনের নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস দুটো যখন জুড়ে গিয়ে 2n যখন জাইগোটে কনভার্ট হচ্ছে, তখন কিন্তু এই প্রসেসকে কিন্তু আমরা কি বলে থাকি, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা বলে থাকি। ঠিক সেরকমই দেখো প্রোটোজোয়ানদের এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস আছে, যার নাম হচ্ছে কনজুগেশন বা সিনগ্যামি কিন্তু হয়ে থাকে। এদের ক্ষেত্রে কি হয়ে যায়, একটা নিউক্লিয়াস থাকে বড় সাইজের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস থাকে ছোট সাইজের নিউক্লিয়াস। যখন দেখা যাচ্ছে দুটো প্রোটোজোয়া পরস্পর কাছাকাছি চলে আসে এবং এই যে দুটো নিউক্লিয়াস যখন এক্সচেঞ্জ করে, হ্যাঁ, মনে করো এই এ আর বি নামক প্রোটোজোয়া, এরা কি করছে, এরা কিন্তু নিউক্লিয়াসটাকে অর্থাৎ মাইক্রো নিউক্লিয়াসটাকে এরা যখন এক্সচেঞ্জ করে, তখন এই প্রসেসকে আমরা কনজুগেশন বা সিনগ্যামি আমরা বলে থাকি। এবং এক্সচেঞ্জ করার পর এই নিউক্লিয়াস গুলো যখন একসাথে জুড়ে যায়, হ্যাঁ, তখন এরা কি করে থাকে, এই যখন জুড়ে যায়, ঠিক তখন এক ধরনের রিকম্বিন্যান্ট নিউক্লিয়াসে কিন্তু কনভার্ট হয়। আর ঠিক এই প্রসেসকে আমরা কিন্তু কনজুগেশন বা সিনগ্যামি কিন্তু আমরা বলে থাকি। তোমরা ক্লাস 12 এ কিন্তু এই টার্মসটা পড়েছো, সিনগ্যামি। হ্যাঁ, এবার দেখো এনসিস্টমেন্ট, হ্যাঁ, এদের একটা টার্মস দিয়েছে এনসিস্টমেন্ট, ক্যান ফর্ম দ্য সিস্ট টু সার্ভাইভ হার্টস কন্ডিশনস। এরা দেখা যাচ্ছে কোনো একটা হার্টস কন্ডিশনস যখন দেখতে পাচ্ছে, দেখা যাচ্ছে কোনো একটা রুক্ষ
বা শুষ্ক পরিবেশ দেখতে পাচ্ছে, যেখানে আর্দ্র জলবায়ু খুবই কম, ঠিক সেই রকমই কন্ডিশন এরা কি করে দেয়, সিস্ট কন্ডিশন, মানে কি এদের বডির উপর একটা এক্সট্রা কাভারিং করে দেয়। হ্যাঁ, এদের বডির উপর একটা কি হয়, এক্সট্রা কাভারিং করে দেয়। ঠিক এই কন্ডিশনকে কি বলা হয়, এনসিসমেন্ট কিন্তু প্রসেস কিন্তু আমরা বলে থাকি। এবার দেখো এদের রেসপিরেশন প্রসেস অর্থাৎ শোষণ প্রক্রিয়া কি হয়, দেখো এক্সচেঞ্জ গ্যাসেস অক্সিজেন এন্ড কার্বন ডাই অক্সাইড থ্রু ডিফিউশন অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। এই যে এদের যে সেল মেমব্রেন থাকে, সেই সেল মেমব্রেনে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে কিন্তু এটা এক্সচেঞ্জ কিন্তু করে থাকে। ঠিক আছে, এছাড়া দেখো এক্সক্রিয়েশন অর্থাৎ রেচন প্রক্রিয়া কিভাবে করছে, দেখো ওয়েস্ট প্রোডাক্টস আর রিমুভ থ্রু দ্য ডিফিউশন এন্ড কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস। আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কিন্তু এদের এক্সক্রিয়েশন প্রসেসে কিন্তু সাহায্য করে থাকে। এরা কি করছে, দেখো এই যে সেল মেমব্রেন দিয়ে ডিফিউশন প্রসেসের মাধ্যমে কিন্তু এদের ওয়েস্ট মেটেরিয়ালসকে শরীর থেকে বাইরে বার করে দিচ্ছে। এছাড়াও দেখো কন্ট্রাক্টাইল থ্রু কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস এর মাধ্যমে কিন্তু করছে। ঠিক আছে, নিউট্রিশন অ্যাবজর্পশন প্রসেস, সাম ক্যান অ্যাবজর্বস নিউট্রিশন ডিরেক্টলি থ্রু দেয়ার সেল মেমব্রেন। কিছু কিছু প্রোটোজোয়ারা আছে যারা কিন্তু সেল মেমব্রেন দিয়ে কিন্তু তারা কি করে থাকে, নিউট্রিশনটা কিন্তু অ্যাবজর্ব কিন্তু করে থাকে। এবার আসা যাক অসমো রেগুলেশন প্রসেস। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, দেখো এই যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের আরেকটা কাজ হচ্ছে, দেখো অসমো রেগুলেশন প্রসেসে কিন্তু সাহায্য করে থাকে। এই অসমো রেগুলেশন প্রসেসের মাধ্যমে এরা কি করে থাকে, ওয়াটার ব্যালেন্স কিন্তু করে থাকে ইন ফ্রেশ ওয়াটার হ্যাবিটেট কন্ডিশন। এরা যখন ফ্রেশ ওয়াটারে যখন থাকে, ঠিক তখন এরা কি করে, ওয়াটার ব্যালেন্স করার জন্য অসমো রেগুলেশন প্রসেস চালায়। আর সেই অসমো রেগুলেশন প্রসেস কার মাধ্যমে কিন্তু করে থাকে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালের মাধ্যমে কিন্তু করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালে কিন্তু অনেকগুলো কিন্তু কাজ। ফার্স্ট কাজ কি, একটা হচ্ছে জল বা ওয়াটার স্টোর করে রাখছে, অসমো রেগুলেশন চালাচ্ছে, এছাড়াও এক্সক্রিয়েশন প্রসেসে কিন্তু সাহায্য কিন্তু করছে, এছাড়াও লোকোমোশনেও কিন্তু সাহায্য কিন্তু করছে। ঠিক আছে, তাহলে এইসব সবগুলো কিন্তু কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস এর কিন্তু কাজ। ঠিক আছে, তারপর দেখো সেন্সিটিভিটি টু স্টিমুলাই, উদ্দীপনা এরা কিন্তু সাড়া দিয়ে থাকে। সাম ক্যান ডিরেক্ট এক্সচেঞ্জ দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড রেসপন্ড অ্যাকর্ডিংলি। এরা দেখা আছে যে এনভায়রনমেন্ট থাকছে, সেই এনভায়রনমেন্টের কন্ডিশনের উপরে বেস করে এরা কিন্তু এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে থাকে। হ্যাঁ, তাই সেটাকে এখানে বলছে সেন্সিটিভিটি টু স্টিমুলাই। তারপর দেখো ইকোসিস্টেম রোল, প্লে এ ভাইটাল রোল ইন ভেরিয়াস ইকোসিস্টেমস ইনক্লুডিং দ্য ফুড সোর্স ফর আদার অর্গানিজমস অ্যান্ড ডিকম্পোজার। এরা কিন্তু ফুড সোর্সের উপরে বেস করে কিন্তু এদের বাস্তুতন্ত্র কিন্তু আলাদা হয়ে থাকে। দেখা যাচ্ছে কোন একটা ডেড বডি, হ্যাঁ মনে করো একটা ডেড বডি আছে, এই ডেড বডির উপরে যখন এরা বাসা বাঁধছে, তখন কিন্তু এরা কিন্তু কি স্যাপ্রোফিটিক পুষ্টি নিচ্ছে, এবং তখন তারা কিন্তু মাইক্রো অর্গানিজম হিসেবে কিন্তু এখানে বাসা বাঁধছে, মাইক্রো অর্গানিজম হিসেবে কিন্তু তখন কিন্তু কাজ করে থাকে। বাট এরা যখন কোনো একটা হোস্টের শরীরের ভিতরে গিয়ে যখন বাসা বাঁধছে, তখন কিন্তু তারা হয়ে যাচ্ছে প্যারাসাইটিক। প্যারাসাইটিক কিন্তু তারা তখন পুষ্টি নিচ্ছে, হ্যাঁ, এবং হোস্টের শরীরে গিয়ে তখন তারা কি করছে, হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এরা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের উপরে বেস করে কিন্তু এদের কি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের রোল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যখন কোনো মরা অর্গানিজমের উপরে বাসা বাঁধছে, তখন কিন্তু তারা মাইক্রো অর্গানিজম হয়ে যাচ্ছে এবং স্যাপ্রোফিটিক পুষ্টি নিচ্ছে, এবং লিভিং অর্গানিজমের ভিতরে যখন এরা বাসা বাঁধছে, তখন কিন্তু তারা প্যারাসাইটিক নিউট্রিটিভ প্রসেস কিন্তু শো কিন্তু করছে। ঠিক আছে, তারপর দেখো প্যারাসাইটিজমস অলরেডি বলে দিয়েছি, সাম আর প্যারাসাইটিক কজিং ডিজিজ ইন হিউম্যানস এন্ড আদার অর্গানিজমস। কিছু কিছু এই প্রোটোজোয়ান আছে যারা কিন্তু প্যারাসাইটিক পুষ্টি সাধন করে থাকে, এবং তারা কি করে থাকে, অর্গানিজমসকে কিন্তু হার্ম কিন্তু করে দেয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত করে দেয়। সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য তারা কিন্তু কনজুগেশন বা সিনগ্যামি প্রসেস কিন্তু চালাচ্ছে। এবার আসা যাক কিছু কোশ্চেন্স আমাদের, যেগুলো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো তোমাদের এসে যায়। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা ভিইউ বা ডব্লিউবিএসইউ বা বিইউ বা বিকেইউ, এই চারটি ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে, তারা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা কোনো না কোনো ইউনিভার্সিটি কিন্তু এসেছে, সে বিদ্যাসাগর হোক বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হোক বা বাঁকুড়া বা বীরভূম যাই হোক না কেন, সবার কিন্তু এই কোশ্চেন প্রোটোজোয়া মানে এই কোশ্চেনটা দেবে, ওয়াই প্রোটোজোয়া ইজ কল্ড ইউনিসেলুলার, প্রোটোজোয়ারা কেন এককোষী। হ্যাঁ, এবং আরেকটা কোশ্চেন দেয়, ওয়াই প্রোটোজোয়া ইজ ইমমর্টাইলস, why protozoa is showing immortile cell divisions। হ্যাঁ, কেন প্রোটোজোয়ারা আমরণশীল কোষ বিভাজন আমরা দেখতে পাই। আমি আসি, দেখো আমরণশীল কেন বলা হয়, একটা প্রোটোজোয়া, হ্যাঁ মাদার প্রোটোজোয়া এ কি হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়া, অ্যামাইটোসিস প্রসেস মানে যাকে যে প্রসেসকে আমরা বলে থাকি ডিরেক্ট সেল ডিভিশন প্রসেস। মানে কি, একটা মাদার সেল সে ডিভাইডেড হয়ে গিয়ে দুটো ডটার সেলে যখন কনভার্ট হয়,
এটাকে বলা হয় ডিরেক্ট সেল ডিভিশন বা অ্যামাইটোসিস প্রসেস কিন্তু আমরা বলে থাকি। ঠিক সেই রকমই এই যে একটা মাদার প্রোটোজোয়ান সেল সে যখন ডিভাইডেড হয়ে গিয়ে দুটো ডটার সেল তৈরি হবে, কিন্তু সেই দুটো ডটার সেল কিন্তু একদম হুবহু বা অনুরূপ মায়ের সেলের মতনই কিন্তু হয়ে থাকে। সেই কারণে দেখো এদের ভিতরে কিন্তু কোনো এক্সচেঞ্জ প্রসেস না, কারণ কি এখানে কিন্তু কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে না বা অন্য কোনো একটা নিউক্লিয়াসের সাথে কোনো মিলন প্রক্রিয়া হচ্ছে না। সেই কারণে এখানে ডিরেক্ট সেল ডিভিশন হওয়ার ফলেই দেখো ডিরেক্ট সেল ডিভিশন হওয়ার ফলে কি হচ্ছে মায়ের সেলেরই ঠিক সমরূপ দুটো অপত্য কিন্তু সেলে কিন্তু কনভার্ট হয়। আর এই ডিরেক্ট সেল ডিভিশন হওয়ার প্রসেসটা না হচ্ছে অ্যামাইটোসিস প্রসেস, এবং দুটো অনুরূপ মায়ের ঠিক কোষের ঠিক অনুরূপ সম বৈশিষ্ট্য সমগুণ এবং সমচরিত্র সম্পন্ন দুটো কোষে যখন রূপান্তরিত হয়, সেই কারণে একে কিন্তু ইমমর্টাইল সেল ডিভিশন বলা হয় বা আমরণশীল সেল ডিভিশন প্রক্রিয়া কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, আর এটা একমাত্র প্রোটোজোয়ানদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি। ঠিক আছে, এবার দেখো প্রোটোজোয়ানকে কেন এককোষী বা ইউনিসেলুলার অর্গানিজম বলা হয় সেটা আমরা একটু দেখে নিই। দেখো protozoa are called unicellular because each individual's organism consists of only one cells। এটা কিন্তু একটা সেল নিয়েই কিন্তু তৈরি হয়। This cell is responsible for carrying out all the necessary life functions of the organism's survival such as feeding, movement and reproduction। একটা জীব বেঁচে থাকার জন্য যেসব বায়োলজিক্যাল প্রসেস, সেই সব বায়োলজিক্যাল প্রসেসের ভিতরে এক্সাম্পল কি ফিডিং, রিপ্রোডাকশনস, রেসপিরেশনস, এক্সক্রিয়েশনস, নিউট্রিশনস, যত ধরনের প্রসেস সব একটা কোষের মাধ্যমে এরা কমপ্লিট করে থাকে। সেই কারণে প্রোটোজোয়ানদের কিন্তু আমরা ইউনিসেলুলার অর্গানিজমস কিন্তু আমরা বলে থাকি। সব দেখো পয়েন্ট পয়েন্ট করে কিন্তু আমাদের দেওয়া আছে, তোমরা খাতায় লিখে কিন্তু এটা মুখস্থ করবে। হোয়াই প্রোটোজোয়া ইজ কল্ড ইউনিসেলুলার অর্গানিজমস। আর এই প্রোটোজোয়াদের ভিতরে এক্সাম্পল দেখো অ্যামিবা, প্যারামেশিয়াম এবং প্লাজমোডিয়াম, এটা কিন্তু সবাই কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ভালো করে সবাই পড়ে নেবে। এইবার আবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের দিকে আমরা চলে যাচ্ছি, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সিলিয়া এবং ফ্লাজেলার ভিতরে পার্থক্য, পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে দ্য ডিফারেন্স বিটুইন সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা। দেখো সিলিয়া কাদের দেখতে পাওয়া যায়, ফার্স্ট আমরা একটু দেখে নিই যে সিলিয়া কিন্তু দেখা যায় প্যারামেশিয়াম। প্যারামেশিয়াম ঠিক দেখতে হয় এরকম স্লিপার শেপেড, চপ্পলের মতো দেখতে, এবং এদের গায়ে স্পাইক টাইপের, হ্যাঁ কাঁটার মতন ছোট্ট ছোট্ট হেয়ার শেপেড চুলের মতন কিন্তু দেখতে হয়। হ্যাঁ, আর মাথায় রাখতে হবে যে সিলিয়া সিলিয়া কিন্তু স্মল সাইজ কিন্তু হয়। তাদের দেখতে পাচ্ছি আমরা প্যারামেশিয়ামের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দেখো ফ্লাজেলা কাদের আমরা দেখতে পাই, ফ্লাজেলা আমরা দেখতে পাই ইউগ্লিনা। ইউগ্লিনা ঠিক দেখতে হয় এরকম লিপ শেপেড। এই যে বড় বড় মাথায় রাখতে হবে যে ফ্লাজেলা কিন্তু লার্জ সাইজ কিন্তু হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল সিলিয়া এবং ফ্লাজেলার আকৃতি, যে সিলিয়া কিন্তু স্মল সাইজ হয়ে থাকে এবং ফ্লাজেলা কিন্তু হচ্ছে লার্জ সাইজ কিন্তু হয়ে থাকে। আর এরা দুটোই কিন্তু আমাদের ইউক্যারিওটিক্স এর দেখতে পাচ্ছি, কিন্তু ফ্লাজেলা আমাদের ব্যাকটেরিয়াদের কিন্তু দেখতে পাই। মানে কি ব্যাকটেরিয়া মানে কি, তারা হচ্ছে প্রোক্যারিওটিক্স। সেইখানে দেখো ইউক্যারিওটিক্স এবং প্রোক্যারিওটিক্স উভয়েরই কিন্তু আমরা কি দেখতে পাই, ফ্লাজেলা কিন্তু আমরা দেখতে পাই। বাট সিলিয়া কাদের আমরা দেখতে পাই, সিলিয়া কিন্তু মেইনলি মাথায় রাখতে হবে যে আমাদের ইউক্যারিওটিক্সদের কিন্তু আমরা দেখতে পাই এক্সাম্পল হিসেবে প্রোটোজোয়া, প্যারামেশিয়ামস। ঠিক আছে, কম্পোজড অফ দেখো লিনিয়ার পলিমার্স অফ দ্য গ্লোবুলার প্রোটিনস টিবিউলিন মোটর এবং মোটর প্রোটিন ডাইনিস। হ্যাঁ, এই যে দেখো এই যে সিলিয়ার আমাদের আণুবীক্ষণিক গঠন আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখতে পাবো। দ্য আল্ট্রা স্ট্রাকচার অফ দ্য সিলিয়া, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দেখো এই যে সিলিয়াটা আমরা একটু বড় করে যদি আমরা মাইক্রোস্কোপে এরকম যদি জুম করে দেখি, তাহলে সিলিয়া ঠিক এরকম দেখতে লাগে। হুম, এবার সিলিয়ার ঠিক এরকম গোড়ার দিককার যদি একটা পার্ট আমরা কেটে দেখি, তাহলে ঠিক কেমন দেখতে লাগে দেখো।
এই যে দেখো এদের বাইরের দিকে কি দেখতে পাই, বাইরের দিকে কিন্তু 9টা প্রোটিন কিন্তু থাকে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ডাইমেরিক প্রোটিন আমরা দেখতে পাই। এবং এদের কেন্দ্রে দেখো, এদের সেন্টার পয়েন্টে কিন্তু আরো দুটো কিন্তু প্রোটিন থাকে। এই সেন্টার পার্টটাকে বলা হয় সেন্ট্রাল হাব। এবং একটা একটা প্রোটিন একে অপরের সাথে কিন্তু এরকম লিঙ্কার প্রোটিনের সাহায্যে কিন্তু সাহায্য করে থাকে। একে নেক্সিন প্রোটিন কিন্তু আমরা বলে থাকি। যখন আমরা আল্ট্রা স্ট্রাকচার আমরা যখন পড়াবো, তখন তোমরা দেখতে পাবে যে নেক্সট ক্লাসে যে কিভাবে নেক্সিন একে অপরের সাথে কানেকশন করে রেখেছে। এবং এদের সেন্টারে যেটা দেখতে পাই একে বলা হয় সেন্ট্রাল হাব। সেন্ট্রাল হাবের ভিতরেও কিন্তু দুটো কিন্তু প্রোটিন আমরা দেখতে পাই। সেই কারণে এরকম আণবিক স্ট্রাকচার বা মলিকুলার স্ট্রাকচারকে আমরা বলে থাকি, একটা মডেল দিয়ে থাকি 9+2 মডেল। আর ঠিক এরকম 9+2 মডেল এরই মধ্যে আরেকজনের মডেল আমরা সেন্ট্রোজোম। আমাদের দেখো যে সেলুলার অর্গানালিস্ট আমাদের সেল ডিভিশনে সাহায্য করে থাকে, ঠিক সেন্ট্রোজোমেরও কিন্তু সেম এরকম স্ট্রাকচার আমরা দেখতে পাই। কিন্তু তার সেন্ট্রাল পয়েন্টে কিন্তু এই যে দুটো কিন্তু এক্সট্রা প্রোটিন থাকে না। তার মডেলটা হচ্ছে 9+0 মডেল। ঠিক আছে, আরেকটা মাথায় রাখতে হবে যে সিরিয়ার যে গোড়ার যে স্ট্রাকচারটা আমরা কেটে এখানে দেখছি, এর নাম হচ্ছে এক্সোনিম। এক্সোনিম প্রসেস কিন্তু বলা হয় তাকে। ঠিক আছে, আর এই এক্সোনিমের মডেল হচ্ছে 9+2 মডেল কিন্তু বলা হয় এই অ্যারেঞ্জমেন্টটাকে। আর এর ভিতরে আমরা কোন কোন প্রোটিন আমরা দেখতে পাচ্ছি দেখো, গ্লোবুলার প্রোটিন দেখতে পাচ্ছি, টিউবুলার প্রোটিন দেখতে পাচ্ছি, মোটর প্রোটিন ডাইনিস, এবং অ্যানাদার প্রোটিন আরেকটা নাম হচ্ছে নেক্সিন প্রোটিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক ফ্লাজেলার যদি স্ট্রাকচার আমরা দেখতে পাই, ফ্লাজেলার স্ট্রাকচারে দেখো আমরা টিবুলিন, ডাইনিন, along with this bacteria flagella also contain the proteins called flagellins। এই যে দেখো ব্যাকটেরিয়ার মতনই কিন্তু এর ভিতরে কিন্তু আমরা ফ্লাজেলিন নামক এক ধরনের কিন্তু প্রোটিন আমরা দেখতে পাই। ঠিক আছে, এবারে দেখো এর কিন্তু এই যে ফ্লাজেলার কিন্তু এরকম 9+2 মডেল কিন্তু আমরা দেখতে পাই না, যেটা আমরা এক্সোনিমের মডেল আমরা বলতে পারছি না। এই যে এই মডেলটাকে আমরা এক্সোনিম মডেল, মানে এর গোড়ার দিকে যে পার্টটা আমরা দেখতে পাই যে এই এক্সোনিম কিন্তু সিলিয়াকে কিন্তু মুভমেন্ট করতে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। ঠিক আছে, ফাংশন কি, প্লে প্রাইমারি রোল ইন লোকোমোশনস, ফিডিং, সার্কুলেশনস, এরিয়েশনস এন্ড রেসপিরেশনস। মানে কি, লোকোমোশনে সাহায্য করছে, খাবার খেতে সাহায্য করে থাকছে, শ্বাসকার্য চালাতে সাহায্য করছে। হ্যাঁ, আর এদের কিন্তু মেইনলি লোকোমোশনে কিন্তু সাহায্য করে থাকে। ফ্লাজেলার মেইন কাজ হচ্ছে দেখো, এরা কিন্তু হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সাহায্য করে থাকে, ফ্লাজেলিং মুভমেন্টের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ঠিক আছে, এবার দেখো এদের সাইজ যদি আমরা দেখে থাকি, দেখো সিলিয়ার দেখো নাম্বার দেখো দিয়েছে, দেখো সিলিয়া প্রায় প্যারামিশিয়ামে বা কোনো যে অর্গানিজমে আমরা দেখতে পাই তার প্রায় 300 থেকে 1400টা কিন্তু করে থাকে অ্যাবাউট। আর ফ্লাজেলা থেকে 1 থেকে 8টা কিন্তু দেখতে পায়। ঠিক আছে, এবারে দেখো ডেনসিটি যদি আমরা দেখে থাকি, নিউমেরাস অ্যাপ্রক্সিমেটলি 100%। একটা কোষের ভিতরে কিন্তু আমরা প্রায় 100টারও বেশি কিন্তু আমরা দেখতে পাই, এবং এটা কিন্তু খুব কম সংখ্যক কিন্তু ফিউ সিলিয়া আমরা দেখতে পাই। ঠিক আছে, ফিউ ফ্লাজেলা কিন্তু খুব অল্প মাত্রা কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার বাকি বাকি পার্থক্যগুলো তোমরা একটু বাড়ি থেকে পড়ে নেবে। ঠিক আছে, আমি বেসিক বেসিক যে পার্টগুলো দরকার সেগুলো আমি কিন্তু বলে দিলাম। ঠিক আছে, আর মাথায় রাখতে হবে যে এরা এনার্জি সোর্স হিসেবে ভেরি ইম্পর্টেন্ট। সিলিয়ার এনার্জি সোর্স হিসেবে কি ইউজ হচ্ছে দেখো, ইউজিং কাইনেসিন। কাইনেসিন নামক এক ধরনের আমাদের মোটর প্রোটিন। হ্যাঁ, মোটর প্রোটিন মানে কি, যে প্রোটিন মুভমেন্ট করতে সাহায্য করতে, সেই মোটর প্রোটিন হিসেবে দেখো কাইনেসিন সাহায্য করছে, হ্যাভ অ্যান এটিপিএস অ্যাক্টিভিটি দ্যাট প্রোডিউস এনার্জি টু পারফর্ম মুভমেন্ট। মানে কি, কাইনেসিন প্রোটিনটা এটিপিএস অ্যাক্টিভিটি, মানে কি এটিপি কে ফসফোরাইলেশন করে এনার্জি কনভার্ট করে দিয়ে সিলিয়াটাকে এরকম মুভমেন্ট করে, মানে সিলিয়াটাকে বিট করে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ঠিক এই সেম প্রসেসটা দেখো ফ্লাজেলার ক্ষেত্রে করছে। দেখো powered by the protein movement force by the plasma membrane in prokaryotic ATP driving in eukaryotes। দেখো এদের ক্ষেত্রে কিন্তু এই যে ফ্লাজেলিং যে বিটিং যে প্রসেসটা, এটা কিন্তু সেল মেমব্রেন থেকে কিন্তু সাহায্য করছে। এর জন্য কিন্তু কোনো মোটর প্রোটিন কিন্তু সাহায্য কিন্তু করছে না। ঠিক আছে, এই কিন্তু এদের কিন্তু দুটোর এনার্জি সোর্স হিসেবে কিন্তু আমরা পার্থক্য দেখতে পেলাম। কি বললাম, সিলিয়ার ক্ষেত্রে কাইনেসিন নামক এক ধরনের মোটর প্রোটিন, সে এটিপিএস অ্যাক্টিভিটি মাধ্যমে কি করছে, সিলিয়াটাকে বিট করছে, করার ফলে কি হয়ে যাচ্ছে, অর্গানিজমটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তো নিয়ে যাচ্ছে। আর ফ্লাজেলার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্লাজমা মেমব্রেনটাই কিন্তু এটিপি ড্রিভেন অ্যাক্টিভিটি কিন্তু দেখাচ্ছে, যার ফলে কিন্তু ফ্লাজেলাটা কিন্তু মুভমেন্ট করার ফলে সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু নিয়ে যায়। ঠিক আছে, এবার দেখো টাইপসের যদি দেখতে পাই, টু টাইপস অফ সিলিয়া আমরা দেখতে পাচ্ছি, প্রাইমারি অন নন মোটাইল সিলিয়া এন্ড মোটাইল সিলিয়া। নন মোটাইল মানে কি, যেসব সিলিয়া কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে না তাকে কিন্তু নন মোটাইল বলা আছে। আর যেসব সিলিয়া গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করছে তাকে মোটাইল সিলিয়া বলা আছে। আর ফ্লাজেলার ক্ষেত্রে দেখো 3 টাইপ আমরা দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়াল, আর্কিয়াল এবং ইউক্যারিওটিক্স। মানে বিভিন্ন ধরনের অর্গানিজমের উপরে বেস করেই কিন্তু ফ্লাজেলা কিন্তু ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা পরের স্লাইডে গেলে আরো আমরা দেখতে পাবো।
দেখো সিলিয়া আর ফ্লাজেলার কিন্তু অনেক পার্থক্য এই যে এখানে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা একটু পড়ে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল এক্সামে কিন্তু তোমাদের কিন্তু এই কোশ্চেন দেবে, ডিফারেন্স বিটুইন সিলিয়া এন্ড ফ্লাজেলা, ঠিক আছে। এছাড়াও দেখো আমাদের আরেক ধরনের পার্ট আমরা দেখতে পাই যেটা ব্যাকটেরিয়াদের শরীরে আমরা দেখতে পাই, পিলি। হ্যাঁ, পিলি কাদের দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়া এবং আর্কিয়াদের আমরা দেখতে পাই। পিলি কিন্তু রিপ্রোডাকশনে কিন্তু সাহায্য করে থাকে ব্যাকটেরিয়াদের। কিসে সাহায্য করছে? রিপ্রোডাকশনে সাহায্য করছে। পিলিও ঠিক ওরকম ফ্লাজেলা বা সিলিয়ার মতনই দেখতে একটি স্ট্রাকচারাল পার্ট। এর মাধ্যমে পিলির মাধ্যমে কি হয়, পিলির মাধ্যমে কি হয়, দুটো ব্যাকটেরিয়াকে অ্যাডজাস্ট করে কনজুগেশন প্রসেস অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য কিন্তু পিলি কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তোমরা এই যে ফ্লাজেলা এবং পিলির পার্থক্যটাও তোমরা একটু ভালো করে পড়ো। পিলি মানে কি, পিলি সবসময় মাথায় রাখবা যে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু সাহায্য করে থাকে কাদের, ব্যাকটেরিয়া এবং আর্কিয়াদের। যেরকম দেখো আমি কিছু পার্থক্য এখানে বলে দিচ্ছি। ফ্লাজেলা হয়ে থাকে দেখো থিক লং এন্ড থ্রেড লাইক অ্যাপেন্ডেজ, মানে কি ফ্লাজেলা কিন্তু আমাদের সরু লম্বা এবং থ্রেড লাইক স্ট্রাকচার হয়ে থাকে। পিলি কি হয়, পিলি দেখো থিন হলো এবং নন হেলিকাল ফিলামেন্টাস অ্যাপেন্ডেজ কিন্তু বলা হয়ে থাকে। ফাউন্ড ইন, এটা কাদের আমরা দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়া, আর্কিয়া এবং সাম ইউক্যারিওটিক্স এর আমরা দেখতে পাচ্ছি। আর পিলি কিন্তু দেখতে পাই ফাউন্ড ইন ব্যাকটেরিয়া এন্ড আর্কিয়া। বলো তো দেখি, ফ্লাজেলা দেখা যায় মানব শরীরে এমন একটি সেলের নাম বলো, ফ্লাজেলা আমরা দেখতে পাই। আর সিলিয়া দেখা যায় এমন একটি মানুষের শরীরে এমন একটি কোষের নাম বলো। তোমাদের কিন্তু একটা হোম টাস্ক দিয়ে দিলাম যে সিলিয়া দেখা যায় এমন একটি সেলের এক্সাম্পল দেবে, আর ফ্লাজেলা দেখা যায় আমাদের শরীরে এমন একটি সেলের এক্সাম্পল, ঠিক আছে। তোমরা সবাই আমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আমাদের যে গ্রুপ সেটা আছে জুওলজি, সেই গ্রুপে তোমরা কিন্তু আমাকে সেন্ড করবে, ঠিক আছে। যে সিলিয়া দেখা যায় এমন একটি সেলের নাম, আর ফ্লাজেলা দেখা যায় এমন একটি সেলের নাম যেটা মানুষের শরীরে কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। দেখো ফ্লাজেলা দেখতে পাচ্ছি দেখো ফাউন্ড ইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটাও কিন্তু আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমরা দেখতে পাচ্ছি। দেখো দুটো সাইজেরও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাচ্ছি। আর এই দুটো তৈরি করার জন্য দেখো ফ্লাজেলা তৈরি করার জন্য দেখো ফ্লাজেলিন নামক প্রোটিন সাহায্য করছে, আর পিলি তৈরি করার জন্য দেখো পিলিন নামক এক ধরনের প্রোটিন কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। এইসব পার্টগুলো একটু পড়বে। দেখো ফ্লাজেলার উৎপত্তি হয় সাইটোপ্লাজম থেকে, আর পিলির উৎপত্তি হচ্ছে দেখো সেল ওয়াল থেকে কিন্তু এর উৎপত্তি কিন্তু হচ্ছে, ঠিক আছে। এই পার্থক্যগুলো বেসিক পার্থক্যগুলো একটু পড়ে রাখবে সবাই। এইবার আসা যাক আমরা যে হেটোট্রপিক যে আমাদের ব্যাকটেরিয়াদের প্রোটোজোয়াদের যে আমরা হেটোট্রপিক যে আমরা নিউট্রিটিভ প্রসেস আমরা দেখতে পাচ্ছিলাম কি কি, তিন ধরনের। একটা হচ্ছে স্যাপ্রোফিটিক, একটা হচ্ছে প্যারাসাইটিক, আর একটা হচ্ছে হলোজোইক। তাদের দেখো তিনটে প্রসেসই কিন্তু এখানে দিয়েছে, আমি অলরেডি এদেরকে ডিটেলস আমি ওখানে দিয়ে দিয়েছি। এইবার তোমাদের কাজ হচ্ছে এই দুটোর পার্থক্য ভালো করে পড়বে। হলোজোইক এবং স্যাপ্রোফিটিক নিউট্রিটিভ প্রসেসের ডিফারেন্সিয়েশন প্রসেস, এই যে পার্থক্যটা দেওয়া আছে ভালো করে পড়ে যাবে, 2 মার্কস কিন্তু কমন পেয়ে যাবে, 2 মার্কস কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। হলোজোইক মানে কি, মাথায় রাখতে হবে কমপ্লিট ডাইজেশন প্রসেস। আর স্যাপ্রোফিটিক মানে কি, স্যাপ্রোফিটিক মাইক্রো অর্গানিজম, আমরা যখন কোন একটা ডেড মেটেরিয়ালস এর উপরে যখন বাসা বাঁধে এবং সেই ডেড মেটেরিয়ালস এর শরীর থেকে যে নিউট্রিশনস গুলো থাকে তারা কিন্তু সেগুলো অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। কাদের এক্সাম্পল দেখো, হলোজোইক পুষ্টি কাদের দেখতে পাচ্ছি, হিউম্যানস মানে কমপ্লিট ডাইজেশন প্রসেস। আর স্যাপ্রোফিটিক কাদের দেখতে পাচ্ছি, সার্টেন প্রোটোজোয়ানদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমি বলেছিলাম যে হলোজোইকের ক্ষেত্রে কিন্তু আমাদের এনজাইমেটিক ডাইজেশন প্রসেস হয়ে থাকে, আর এখানে কিন্তু কোনো এনজাইমেটিক ডাইজেশন প্রসেস কিন্তু হয় না। এবং দেখো হলোজোইক পুষ্টি শোধন কিন্তু হয় আমাদের শরীরে ইন্টারনালি, আর স্যাপ্রোফিটিক কিন্তু হচ্ছে কিন্তু দেখো অ্যাবজর্পশন অফ নিউট্রিশনস অকার্স ডাইরেক্টলি ফ্রম দেয়ার এক্সটার্নাল এনভায়রনমেন্ট অ্যাভেল ইন দা সলিউবল ফর্মের মাধ্যমে কিন্তু এটা কিন্তু সেল থেকে কিন্তু অ্যাবজর্ব কিন্তু করে নেয় থ্রু ডিফিউশন প্রসেস, ঠিক আছে। তাহলে এগুলো ভালো করে পড়বে। এছাড়াও দেখো প্যারাসাইটিজমস অর্থাৎ হোস্টের শরীরে যখন রোগ সৃষ্টি করার প্রসেসকে পড়া হয় প্যারাসাইটিজম। এক্সাম্পল দেখো ফ্লাইস, লাইস এন্ড টেপওয়ার্মস, এবং প্রোটোজোয়াদের ভিতরে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি জিয়ার্ডিয়া। এছাড়া দেখো আমাদের ইন্টামিমা হিস্টোলাইটিকা। এছাড়াও আরো এক্সাম্পল যদি আমরা দিয়ে থাকি আমাদের যে কি বলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এরা কিন্তু সবাই কিন্তু প্যারাসাইটিক, ঠিক আছে। তাহলে এক্সাম্পল গুলো ভালো করে পড়বে এবং এতে পার্থক্যটা। এইবারে দেখো আমাদের কিছু কোশ্চেন যদি আমরা চলে আসি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের দিকে যদি আমরা তাকাই। ফার্স্ট কোশ্চেন, what is contractile vacuoles in amoeba and its functions? এই যে কোশ্চেনটা আমরা অনেক ডিটেইলসেই পড়েছি যে কন্ট্রাকটাইল ভ্যাকুওলস কি অ্যামিবার শরীরে এবং এর কাজ কি।
ঠিক আছে, এইটা দিকে সবাই একটু পড়ে নেওয়া, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 3 মার্কসের কিন্তু কোশ্চেন দেবে, 3 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে যে হোয়াট ইজ কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াস ইন অ্যামিবা এন্ড ইটস ফাংশনস, সবগুলো কিন্তু এখানে ডিটেইলসে দেওয়া আছে, ভালো করে পড়বে। এছাড়াও দেখো আরেকটা কোশ্চেন বলছিলাম যে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াস এবং ফুড ভ্যাকুয়াসের পার্থক্য, দেখো আমার পিছনেই দেওয়া আছে, এটা একটু পড়ে নেবে সবাই, ঠিক আছে। এইবার আসা যাক, মোটামুটি আমরা প্রোটোজোয়াদের ক্যারেক্টারিস্টিক্স আমরা সব কিন্তু পড়ে ফেলেছি। এবার আমরা দেখো লেভিনসের ক্লাসিফিকেশন, প্রোটোজোয়াদের যে ক্লাসিফিকেশন প্রসেস সেটা আমরা পড়বো। হ্যাঁ, প্রোটোজোয়াতে দেখো আমরা 7টা কিন্তু গ্রুপে আমরা প্রোটোজোয়াদের কিন্তু আমরা ভাগ করেছি। হ্যাঁ, সেই পার্টগুলো আমরা দেখবো লেভিনস কিভাবে তাদেরকে ক্লাসিফাই করেছে। দেখো এখানে কি ডক্টর লেভিনস কি বলছেন, দেখো দ্যাট ট্যাক্সোনমি প্রপোজড বাই Norman D. Levins in 1980, particularly in the seminal work Protozoan Parasite of the Domestic Animals and of an Mans, provide a widely accepted framework for classifying these complex organisms. হ্যাঁ, মানে কি তিনি এখন এই যে প্রোটোজোয়ানদেরকে অনেক সময় ডোমেস্টিক অর্গানিজমদের মতনই তিনি বা অ্যানিমালসদের মতনই তিনি তুলনা করেছেন এবং তাদেরকে একটা ফ্রেমওয়ার্কে তিনি কি করেছে, ক্লাসিফাই করেছে, যেহেতু এটা একটি কমপ্লেক্স অর্গানিজমদেরই মতন। His systems primarily organize protozoans based on their made-up locomotions, which often correlated with their fundamental and biological characteristics. এবং তিনি মেইনলি যে প্রোটোজোয়ানকে ক্লাসিফাই করেছে সেটা হচ্ছে তাদের লোকোমোটরি অর্গানেস এবং লোকোমোশন প্রসেসের উপরে, এছাড়াও তাদের কিছু ফান্ডামেন্টাল প্রসেসের উপরে বেস করে কিন্তু তাদেরকে ক্লাসিফাই করে। এবার দেখো হিস্টোরিক্যাল কনটেক্সটে দেখতে পাচ্ছি emphasis on locomotions and parasitological relevance, এই তিনটে ক্যারেক্টারিস্টিক্সকেই তিনি মেইনলি কিন্তু শো কিন্তু করেছে, আর এই তিনটে চরিত্রের উপরে বেস করে কিন্তু তিনি এই প্রোটোজোয়ানদেরকে কিন্তু তিনি ক্লাসিফাই করেছে, ঠিক আছে। এবারে দেখো লোকোমোশনের প্রসেস তো অলরেডি আমরা বলেই দিয়েছি যে ফ্লাজেলা, সিলিয়া এবং সিউডোপোডিয়া। আচ্ছা, প্যারাসাইটোলজিক্যালের ক্ষেত্রে কি দেখো amide at a practical applications for identifying medically and variations important in species, মানে এখানে কিছু অর্গানিজমস তাদেরকে অ্যাপ্লিকেশনস তিনি করেছিলেন মেডিকেলি এবং তাদের কিছু ভ্যারিয়েটিভ ইম্পর্টেন্ট স্পিসিস তিনি সেখানে দেখতে পাচ্ছেন এবং তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স তিনি দেখতে পাচ্ছেন, সেই কথাটা এখানে বলেছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, যা শুধু একটু মাথায় রাখবা যে লেভিন্স কোন কোন চরিত্রের উপরে বেস করে ফাইনাল প্রোটোজোয়াদেরকে ক্লাসিফাই করেছে। এবার মেইন যে ক্লাসিফিকেশন প্রসেসটাই আমাদের হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো আমরা অ্যানিমাল কিংডমের ফার্স্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যানিমাল কিংডম কিন্তু ফার্স্ট শুরু হয়েছিল দুটো ভাগ আমরা করেছিলাম, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া। প্রোটোজোয়া মানে হচ্ছে কি যাদের শরীরে সেল থাকবে বাট দে হ্যাভ নো এনি টিস্যুস, তাদের কিন্তু কোনো টিস্যু কিন্তু থাকবে না। আর মেটাজোয়াদের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাবো, মেটাজোয়াদের ক্ষেত্রে কিন্তু সেল জুড়ে জুড়ে কিন্তু টিস্যুতে কনভার্ট হয়ে যায়, টিস্যু আস্তে আস্তে অর্গান দেখতে পাচ্ছিলাম এবং অর্গান লেভেলে কিন্তু ক্লাসিফাই কিন্তু করা যায়, সেইগুলোই দেখো এখানে আমি আরেকবার দেখে দিয়েছি। এবার মাথায় রাখতে হবে যে প্রোটোজোয়া আছে কিন্তু মেইনলি এটা কিন্তু ইউনিসেলুলার এবং তাদের কিন্তু সেলের উপরে বেস করে, মানে অন দ্য বেস অফ সেলুলার লেভেল তাদেরকে কিন্তু ক্লাসিফাই করা হয়েছে, যেটা আমরা আগের ক্লাসে আমরা কিন্তু ডিটেইলসে পড়েছি। এবার দেখো প্রোটোজোয়াদের কি কোন কোন ফাইলাম আমরা দেখতে পাচ্ছি। দেখো ফার্স্ট ফাইলামটার নাম হচ্ছে সার্কোমাস্টিগোফোরা, দ্বিতীয়টির নাম হচ্ছে ল্যাবিরিন্থোমরফা, থার্ডটির নাম হচ্ছে দেখো এপিকমপ্লেক্সা, ফোর্থ হচ্ছে মাইক্রোস্পোরা, ফিফথ হচ্ছে অ্যাসিটোস্পোরা, সিক্স হচ্ছে মিক্সোজোয়া এবং সেভেন্থ হচ্ছে সিলিওফোরা। এই 7টা কিন্তু ফাইলামে কিন্তু প্রোটোজোয়ানদের কিন্তু আমরা ভাগ করেছি। এবার দেখো প্রোটোজোয়ারা কিন্তু হচ্ছে সাব কিংডম, ঠিক আছে। প্রোটোজোয়ারা কিন্তু সাব কিংডম, কিংডম প্রোটিস্টা থেকে কিন্তু এদেরকে কিন্তু ক্লাসিফাই করা আছে, কার থেকে, কিংডম প্রোটিস্টা থেকে কিন্তু এদেরকে আলাদা করা যায়, কিংডম প্রোটিস্টা থেকে সাব কিংডম এসেছে প্রোটোজোয়া, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু আজকে এই প্রথম 3টে ফাইলাম ভালো করে ডিটেইলস পড়বো, ঠিক আছে, এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমরা সেগুলো ভালো করে পড়ে নাও। দেখো ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়াদের কিন্তু আমরা দেখো যে সাব ফাইলাম আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমাদের কিছু এখানে ছবি দেওয়া আছে, দেখো সার্কোমাস্টিগোফোরার এখানে ছবি দিয়েছে, হ্যাঁ, তারপর দেখো প্রোজোয়ার এখানে ছবি দিয়েছে, হ্যাঁ, নিডোস্পোরা এবং সিলিওফোরার কিন্তু এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ। সিলিওফোরা মানে কি যাদের গায়ে সিলিয়া কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আমরা প্যারামেসিয়াম আমরা চিনে থাকি।
এবার দেখো সাতটারই কিন্তু এক্সাম্পল দেখো এখানে ছবি আকারে দিয়েছে। দেখো ফার্স্ট দেখো আমাদের প্যারামেশিয়ামস, তারপর দেখো রাইজোপোডা, সিলিয়েটেডা, ফ্লাজিলেটা, প্রোজোয়া, অ্যামিবা, প্যারামেশিয়ামস এন্ড ইউগ্লিনা সবারই দেখো মানে পিক্টোরিয়াল তাদের কিন্তু এখানে একটা আলাদা আলাদা ভাগ কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এইবার তোমাদের কাজ হচ্ছে সাতটা ফাইলাম মুখস্থ রাখতে। হ্যাঁ, সার্কোমেস্টোফোরা, ল্যাবিরিন্থোমার্ফা, এপিকমপ্লেক্স, মাইক্রোস্পোরা, অ্যাসিডোস্পোরা, মিক্সোজোয়া এন্ড সিলিওফোরা, এই যে সাতটা ভাগ কিন্তু মুখস্থ করতে এবং তাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স মুখস্থ করতে হবে। ঠিক আছে, চলো ফার্স্ট আমরা সার্কোমাস্টিকোফোরা দেখতে পাই। দেখো ফার্স্ট ফাইলাম সার্কোমাস্টিকোফোরা। সার্কোমাস্টিকোফোরা যদি আমরা দেখে থাকি তাদের কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখো এখানে দেখে নিই। দেখো যেহেতু প্রোটোজোয়া আমাদের ডিটেইলসে প্রোটোজোয়ার বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের পড়া গেছে, এইগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু হয়ে যাবে। দেখো দিস ফাইলাম ইজ ক্যারেক্টারাইজড বাই দা প্রেজেন্স অফ ফ্লাজেলা অর সিউডোপোডস। এই ফাইলামদের কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, লোকোমোশন অর্গানেলস হিসেবে ফ্লাজেলা দেখতে পাচ্ছি এবং সিউডোপোড আমরা দেখতে পাচ্ছি। সিউডোপোড মানে হচ্ছে ক্ষণপথ, এদের বডির অ্যাবরাল সাইডে কিন্তু আমরা দেখতে পাই। আর বোথ অনেক অনেক অর্গানিজম কিন্তু এই দুটো লোকোমোটরি অর্গানেলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। As a principal locomotory organelles, it divided into 3 subphylum. এই যে সার্কোমাস্টিকোফোরা কিন্তু আরো কিন্তু তিনটে ভাগ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দেখো ম্যাস্টিগোফোরা, সার্কোটিনা এন্ড ওপালিনিটা। হ্যাঁ, এই তিনটে ভাগে কিন্তু এদের কিন্তু আবার ভাগ করা হয়েছে। কি দেখতে পাচ্ছি যে সার্কোমাস্টিকোফোরা কিন্তু আরো কিন্তু তিনটে সাব ফাইলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা কি ম্যাস্টিগোফোরা, সেকেন্ড হচ্ছে সার্কোডিনা এন্ড থার্ড হচ্ছে ওপালিনিটা। ঠিক আছে, এবার দেখো সাবফাইলাম ম্যাস্টিগোফোরা আছে তারা কি ফ্লাজিলেটেডস, মানে কি এদের শরীরে কিন্তু আমরা ফ্লাজেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাবফাইলাম সার্কোডিনার ক্ষেত্রে কি আছে অ্যামোবয়েক, মানে কি এদের হচ্ছে সিউডোপড আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো এই যে দেখো ম্যাস্টিগোফোরা দেখো পজেসেস ওয়ান অর মোর ফ্লাজেলা, এদের কি শরীরে আমরা দেখতে পাচ্ছি একটাও ফ্লাজেলা দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ফ্লাজেলা কিন্তু দেখতে পাচ্ছি। কিসের জন্য? মুভমেন্টের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইনক্লুডিং ফ্রেশ লিভিং ফর্মস এন্ড ইম্পর্টেন্ট প্যারাসাইট লাইক ট্রাইপ্যানোজোমা এবং লিশম্যানিয়া। হ্যাঁ, লিশম্যানিয়া ডোনোভিনি। হ্যাঁ, স্যান্ড ফ্লাই বলে এক ধরনের মাছই আছে, স্যান্ড ফ্লাই। এই স্যান্ড ফ্লাই যদি এক ধরনের মাছ আছে, এই ফ্লাই যদি আমাদের কামড়ায় তাহলে সেই তার শরীর থেকে এক ধরনের প্যারাসাইট বা আমাদের প্রোটোজোয়ান প্যারাসাইট আমাদের আসবে, তার নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভিনি। এই লিশম্যানিয়া আমাদের শরীরে এন্টার করার ফলেই আমাদের হচ্ছে ব্ল্যাক কালার ইউরিন ক্রিয়েট হয়। হ্যাঁ, মানে আমরা যদি আমাদের নর্মাল ইউরিনের কালার কি হয়, ইয়েলো কালারের হয়ে থাকে, কিন্তু তখন কিন্তু আমাদের মূত্রের কালার কিন্তু কি হয়ে যাবে, ব্ল্যাক টাইপের হয়ে যাবে এবং স্কিন কি হয়ে যায়, স্কিন পুরো ব্ল্যাকিশ হয়ে যাবে এবং র্যাশে কিন্তু ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তখন যে রোগটা আমাদের শরীরে হয় তখন সেই রোগটা কিন্তু লিশমেনিয়াসিস কিন্তু বলা হয় তাকে। আর এই লিশমেনিয়াসিসের জন্য যে পরজীবীটা আমাদের এই লিশমেনিয়াসিস ক্রিয়েট করে থাকে তার নাম হচ্ছে লিশমেনিয়া ডোনোভেনি। ডোনোভেনি, ঠিক আছে। এই পরজীবী কার থেকে আসে বললাম, স্যান্ড ফ্লাইয়ের শরীর থেকে কিন্তু আসে। হ্যাঁ, আর এই আসা যাক ট্রাইপ্যানোজোমা, এই ইনি কিন্তু হচ্ছে আমাদের স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস মানে কি আমাদের বারবার কিন্তু ঘুম পাবে। হ্যাঁ, এই যে ঘুম রোগ কিন্তু ট্রাইপ্যানোজোমা ব্রুসি কিন্তু ক্রিয়েট কিন্তু করে থাকে। ঠিক আছে, আর এটা কার? সার্কোমাস্টিগোফোরার আন্ডারে ফাইলাম ম্যাস্টিগোফোরা। এবার আসা যাক সার্কোটিনা দেখো মুভ এন্ড ফিডিং ইউজিং সিউডোপড, এরা কিন্তু ক্ষণপদের সাহায্যে বা সিউডোপডের সাহায্যে কিন্তু তারা কিন্তু মুভমেন্ট এন্ড ফিডিং কিন্তু করে থাকে। এক্সাম্পল হিসেবে দেখো অ্যামিবা, প্রোটিয়াস এন্ড প্যাথোজেনিক এন্টাবিমা হিস্টোলাইটিকা, যেটা আমাদের আমাশা রোগ কিন্তু তৈরি করে থাকে, বা অ্যামিবয়েক ডিসেন্ট্রি মানে আমাদের যে পাতলা পায়খানার যে রোগটা হয় সেটার জন্য কিন্তু এই সার্কোটিনার আন্ডারে অ্যামিবা কিন্তু ক্রিয়েট করে থাকে। পরজীবীটার নাম কি? এন্টাবিমা হিস্টোলাইটিকা। ঠিক আছে, এই এন্টাবিমা হিস্টোলাইটিকা কিন্তু সার্কোটিনার আন্ডারে কিন্তু কি অর্গানিজম, এরা কিন্তু হয় অনিয়তাকার মানে আনস্ট্রাকচার এরকম টাইপের হয়ে থাকে। ঠিক আছে, আর এদের লোকোমোটরি অর্গানেলস হিসেবে কি দেখতে পাচ্ছি, সিউডোপোডস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবার আসা যাক দ্য ফাইলাম সার্কোমাস্টিগোফোরা ইজ অ্যান obsolete classify for the protozoans, but its characteristics describes a major group of single cell organisms. এই যে ফাইলাম সার্কোমাস্টিগোফোরা বেশিরভাগই তারা কি সিঙ্গেল সেল অর্গানিজমস, সেখানে এদেরকে আমরা কি বলে থাকি, এরা আছে ইউনিসেলুলার হয়ে থাকে, ইনক্লুডিং দ্য অ্যামিবয়েড এন্ড ফ্লাজিলেট, এরা কিন্তু অ্যামিবয়ের মতন আকৃতি হয়ে থাকে এবং ফ্লাজিলেটস, হ্যাঁ অর্থাৎ শরীরে সিউডোপোডও আমরা দেখতে পাচ্ছি এবং ফ্লাজেলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল আরো দুটো সাবফাইলাম, একটা হচ্ছে ম্যাস্টিগোফোরা আর একটা হচ্ছে সার্কোডিনা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার দেখে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স।
সেলুলার স্ট্রাকচার, এদের বডি কিন্তু ইউনিসেলুলার হয়ে থাকে। লোকোমোটর অর্গানাইজ হিসেবে যে দুটো বললাম, একটা হচ্ছে আমাদের সিউডোপোডিয়া এবং একটা হচ্ছে ফ্লাজেলা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফ্লাজেলা দেখো হুইপ লাইক কিন্তু হয়ে থাকে। নিউট্রিশন প্রসেস কিন্তু দেখো অর্গানিজম উইদিন দ্য গ্রুপ হ্যাভ ডাইভার্স ফিডিং স্টেজ হুইচ ক্যান বি অটোট্রপিক, এরা কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে, এবং হলোফাইটিক। এছাড়া হেটোট্রপিক বা হলোজৈক পুষ্টি কিন্তু দুই ধরনের কিন্তু করে মানে এরা করে থাকে। এক্সাম্পল দেখো লাইক ইউগ্লিনা, এবং হ্যাঁ এরাও দেখো ফ্যাগোসাইটোসিস প্রসেসও কিন্তু করে থাকছে। তারপরে দেখো স্যাপ্রোজোইক অ্যাবজর্ব ডিজলভ অর্গানিক ম্যাটেরিয়ালস ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট, এরা কিন্তু এনভায়রনমেন্ট থেকে ডিজলভ ম্যাটেরিয়াল, যেটা স্যাপ্রোজোইক মানে ডেড বডির উপর থেকে এরা কিন্তু নিয়ে থাকে। হ্যাঁ, এবার দেখো এদের নিউক্লিয়াস দেখো, উইথ এক্সেপশন অফ সার্টেন স্টেজ ইন সাম স্পিসিস মোস্ট অফ দ্য সিঙ্গেল টাইপ অফ নিউক্লিয়াস, এদের কিন্তু মেইনলি কিন্তু নিউক্লিয়াস কিন্তু সিঙ্গেল টাইপ কিন্তু হয়ে থাকে। হ্যাঁ, সেই কারণে এদেরকে আমরা কিন্তু কি বলে থাকি, ফোরামিনিফেরা কিন্তু বলে থাকি, ফোরামিনিফেরা কিন্তু বলে থাকে। ঠিক আছে, সার্কোমাস্টিকোফোরাকে এদের কিন্তু কি দেখতে পাচ্ছি, একটি সার্টেন স্টেজে কিন্তু আমরা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এদের একটি মানে ডিস্টিংক্ট নিউক্লিয়াস থাকার কারণে এদেরকে আমরা কি বলছি, ফোরামিনিফেরা কিন্তু আমরা বলছি। রিপ্রোডাকশনস দেখো আসেক্সুয়াল রিপ্রোডাকশনস থ্রু দ্য বাইনারি ফিশনস এবং মাল্টিপল ফিশনের মাধ্যমে এরা কিন্তু রিপ্রোডাকশনস করে থাকছে, যেটা আসেক্সুয়াল রিপ্রোডাকশনস হিসেবে আমরা চিনে থাকি। স্পোর ফর্মেশন করছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই সব বেসিক ক্যারেক্টারিস্টিক সার্কোমাস্টিকোফোরা ভালো করে পড়ে নিতে হবে। এবার দেখো সার্কোমাস্টিকোফোরা দেখো ফাইলাম সার্কোমাস্টিকোফোরা এবং সাবফাইলাম মাস্টিকোফোরা দেখো ক্যারেক্টারিস্টিক্স এখানে আমাদের দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবা। এবং ছবি দেখো, এই যে দেখো ইউগ্লিনার ছবি দিয়েছে, বি দিয়েছে দেখো ওপালিনা, এটা হচ্ছে ওপালিনার ছবি। হ্যাঁ, তারপর দেখো এটা দেখো, এটার নাম দিয়েছে দেখো, সি এর নাম দিয়েছে দেখো প্রোটো ওপালিনা। হ্যাঁ, এই আছে জিয়ার্ডিয়া, হ্যাঁ, যেটা একটি জলবাহিত রোগের জন্য আমাদের দায়ী থাকে। হ্যাঁ, এই যে আমি বলেছিলাম যে ঘুড়ির মতন দেখতে হয়। ই হচ্ছে দেখো ইন্টামিমা হিস্টোলাইটিকা, যেটা আমাদের অ্যামিবাইক ডিসেন্ট্রি বা আমাশা রোগ কিন্তু করে থাকে। হ্যাঁ, আর এফ হচ্ছে দেখো এফিডিয়াম, এফিডিয়াম। হ্যাঁ, চারটে ছবি, সরি এই ছটা ছবি এখানে দিয়ে রাখলাম, তোমরা ছবিগুলো ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের প্র্যাকটিক্যালের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা সার্কোমাস্টিকোফোরা কিন্তু আমরা পড়ে নিলাম, এবং তাদের সাব ফাইলাম গুলো পড়ে নিলাম, এবং অর্গানিজমদের কোন কোন ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো জেনে নিলাম, এবং তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব এবং তাদের দেখতে কেমন হয় সেগুলো কিন্তু আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো পরের ফাইলাম আমরা যাব, ফাইলাম ল্যাবিরিন্থোমরফা। ঠিক আছে, ল্যাবিরিন্থোমরফা দেখো, ফাইলাম ল্যাবিরিন্থোমরফা আর রিসেন্টলি ক্লাসিফাইড অ্যাজ ল্যাবিরান্থুলা মাইকোটা, ল্যাবিরান্থো মাইকোটা থেকে কিন্তু এদেরকে ক্লাসিফাই করেছে উইদিন দ্য কিংডম প্রোটিস্টা, কিংডম প্রোটিস্টা থেকে কিন্তু এদেরকে ক্লাসিফাই করেছে। ইজ এ গ্রুপ অফ সিঙ্গেল সেল হেটেরোট্রপিক মাইক্রো অর্গানিজম নোন অ্যাজ স্লাইম নেটস, এদের কিন্তু স্লাইম নেটস হিসেবেও কিন্তু আমরা চিনে থাকি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আছে যে কোন ফাইলামকে আমরা স্লাইম নেটস হিসেবে চিনে থাকি, তাহলে অ্যান্সার হবে কি, ফাইলাম ল্যাবিরিন্থোমরফা। ঠিক আছে, ঠিক আছে, their certains are defined by unique cellular structure and reproductions method আর ecological functions, এখানে দেখো তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স এখানে দিয়েছে, এবং তাদের রিপ্রোডাকশন মেথড এবং ইকোলজিক্যালি তারা কিভাবে সার্ভাইভ করছে সেসব প্রসেস কিন্তু এখানে দিয়েছে। দেখো এখানে সেলুলার স্ট্রাকচার দেখো ডিস্টিংক্ট শেপেড, স্পিন্ডেল শেপেড এন্ড স্পেরিক্যাল শেপেড, এটা কি হয় স্পিন্ডেল টাইপের হয়ে থাকে, এছাড়াও স্পেরিক্যাল মানে এরকম পেঁচানো পেঁচানো টাইপের হয়ে থাকে। দেখো এখানে একটা ছবিও দিয়েছে। হ্যাঁ, যে এরা স্পিন্ডেল এবং স্পেরিক্যাল শেপের কিন্তু হয়ে থাকে। They are surrounded by the Golgi driven scale composed of sulfated polysaccharide, তাদের যে বডিটা আমরা দেখতে পাচ্ছি সেই বডিটা গলগি বডি থেকে, দেখো গলগি থেকে আসে এক ধরনের উপাদান যার নাম হচ্ছে কি সালফেটেড পলিস্যাকারাইড which forms a নন সেলুলার আউটার ওয়ালস, এদের শরীরের বাইরে দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন কি দেখতে পাচ্ছি, যে ল্যাবিরিন্থোমরফা যে অর্গানিজম গুলো আমরা দেখতে পাচ্ছি এদের শরীরের বাইরে যে আউটার যে মেমব্রেনটা তৈরি হচ্ছে, সেই আউটার মেমব্রেন তৈরি করার জন্য গলগি বডি থেকে কি আসে সালফোনেটেড পলিস্যাকারাইড নামক এক ধরনের উপাদান আসে। সেই উপাদানটা কি করছে, এদের বাইরে একটা হার্ড এবং মেমব্রেনাস কিন্তু ওয়াল টাইপের স্ট্রাকচার কিন্তু তৈরি করছে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টারিস্টিক যেটা আছে ল্যাবিরিন্থোমরফার কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও দেখো একটু প্লাজমিক নেট, এদের বাইরের দিকটা কিন্তু অনেকটা নেটের মতন টাইপের হয়ে থাকে, সেই কারণে এদের বডি স্ট্রাকচারটা একটু প্লাজমিক নেট শেপের কিন্তু হয়ে থাকে, সেই কারণে এদের কিন্তু আমরা স্লাইম নেটস কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে,
লোকোমোশনারি অর্গানেলিস হিসেবে দেখো কি দেখতে পাচ্ছি, ectoplasm nets, that is speeds of their movement can be vary between species. এদের লোকোমোশনারি অর্গানেলিস বিভিন্ন দেখতে পাই, কারো হ্যাঁ যেহেতু এদের বাইরে নেট টাইপের হয়ে থাকে, সিলিয়া টাইপের থাকে এবং স্পিসিস টু স্পিসিস এরা কিন্তু ভ্যারি করে থাকে। নিউট্রিশন প্রসেস কি দেখতে পাচ্ছি, নিউট্রিশন প্রসেস দেখো ল্যাবিরিন্থোমার্ফা আর অসমোহেটেরোট্রপ। অসমোহেটেরোট্রপ মানে কি, এরা অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে এরা লিকুইড বা ফ্লুইড জাতীয় মেটেরিয়ালস কিন্তু অ্যাবজর্ব কিন্তু করে থাকে থ্রু দা সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মাধ্যমে কিন্তু এরা কিন্তু অটো হেটেরোট্রপিক নিউট্রিশন প্রসেস কিন্তু কমপ্লিট করে থাকে, মিনিং দে আর অ্যাবজর্ব নিউট্রিশনস ফ্রম দেয়ার এনভায়রনমেন্ট। দে প্রাইমারিলি ফাংশন অ্যাজ decomposer in marine and estuarians ecosystems, breaking down dead organic materials। এবং এছাড়াও কি হচ্ছে, এটা কোনো একটা ডেড অর্গানিজম যদি থাকে তার সেটাকে ব্রেক ডাউন করছে এবং তার শরীর থেকে কি করছে, স্যাপ্রোফিটিক পুষ্টি সাধনা কিন্তু করে রাখছে। ঠিক আছে, রিপ্রোডাকশন প্রসেস বোথ আসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন সবাই কিন্তু করছে। আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে কিভাবে, দিস অফেন ইনভলভ ফর্মেশনস অফ জুএসপোর। এরা কিন্তু জুএসপোর ডেফিনেশন আমরা জানি যে জেস্পোর গুলো যাদের গায়ে কিন্তু কি থাকে, লোকোমোটরি অর্গানয়েল থাকে এবং যারা কিন্তু মুভাবেল, যেসব জেস্পোর গুলো মুভাবেল তাদেরকে আমরা কিন্তু হচ্ছে জুএসপোর বলা, আর যারা হচ্ছে নন মুভাবেল তাদেরকে আমরা কিন্তু কি বলে থাকি, অ্যাপ্লানোস্পোর কিন্তু আমরা বলে থাকি। ছোটবেলায় আমরা এগুলো পড়ে এসেছি। তো এদের যে আসেক্সুয়াল প্রসেসে যে জুএসপোর মানে স্পোর তৈরি হচ্ছে তার নাম দিয়েছে কি জুএসপোর, কারণ কি এটি কিন্তু হচ্ছে মুভাবেল। হ্যাঁ, সেখানে দেখো উইচ আর মোটাইল স্পোর উইথ টু ডিস্টিংক্ট ফ্লাজেলেট। এদের কিন্তু দুটো, এই যে স্পোর গুলোর গায়ে কি দেখতে পাচ্ছি, দুটো ডিস্টিংক্ট ফ্লাজেলেট দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই কারণে এরা কিন্তু কি হচ্ছে, জুএসপোর কিন্তু হচ্ছে, যেগুলো দেখতে দেখো টিনজেল ফ্লাজেলাম উইথ ফাইন হেয়ার অ্যান্ড হিপ প্লাস ফ্লাজেলামস। হ্যাঁ, মানে হিপ প্লাস টাইপের কিন্তু দেখতে লাগছে। হ্যাবিটাট কি, মোস্ট অফ দ্য স্পিসিস আর ম্যারাইন অ্যান্ড ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য অ্যালগি অ্যান্ড সি গ্রাসেস। মানে অনেক বেশিরভাগই ল্যাবিরিন্থোমার্ফা অর্গানিজম গুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি, অ্যালগি বা শৈবালের উপরে দেখতে পাচ্ছি এবং সি গ্রাসেস এর উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর ইন ম্যারাইন সেডিমেন্টেশন, এবং সমুদ্রের উপরে যে সেডিমেন্টেশন বা অধঃক্ষেপণ গুলো থাকে তার উপরে কিন্তু এরা কিন্তু বাসা কিন্তু বেঁধে থাকে। সাম অফ দ্য ফ্রেশ ওয়াটার অ্যান্ড টেরিস্ট্রিয়াল স্পিসিস হ্যাভ অলসো বিন আইডেন্টিফাইড। এবং কিছু অর্গানিজম আছে যারা ফ্রেশ ওয়াটারে থাকে এবং ভালো বা পরিষ্কার এনভায়রনমেন্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে কি এরা কোথায় থাকতে, মানে মেইনলি এরা অ্যালগির উপরে বাসা বাঁধছে, জলের সারফেস এরিয়াতে কিন্তু থাকে। হ্যাঁ, সেই এরিয়াটা কিন্তু এখানে আমাদের ইন্ট্রোডিউস কিন্তু করা আছে। ঠিক আছে, ইকোলজিক্যাল রোল এরা কি, ডিকম্পোজার হিসেবে সাহায্য করছে, প্যারাসাইট হিসেবে কাজ করছে এবং কমিউনিক্যাল ইউজ হিসেবে কিন্তু এরা কিন্তু কাজ কিন্তু করে থাকে। কমিউনিক্যাল ইউজ হিসেবে কি বলছে, সাম স্পিসিস পার্টিকুলারলি দাস থিরাস্টো, কি বেশ টার্মটা খুবই জটিল, থ্রাস্টো চিট্রিটস, যাকে বলানো একটা টার্মস হবে, টার্মটা খুবই জটিল। আর কমার্শিয়াল interested for their ability to produce polyunsaturated fatty acid, যার শর্টে আমরা PUFA বলে থাকি। হ্যাঁ, এছাড়াও such as omega 3 docosahexaenoic acid। হ্যাঁ, মানে এই যে পুফা মানে কি বলছে, দেখো পুফা বলছে প্রডিউস পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করতে সাহায্য করছে। এছাড়াও দেখো ওমেগা 3 ডিকোসেক্সানোইক অ্যাসিড তৈরি করতেও কিন্তু সাহায্য করছে। নামগুলো খুবই জটিল। হ্যাঁ, তো এই সবগুলো তৈরি করার জন্য কিন্তু ফাইলাম ল্যাবিরিন্থোমর্ফা আমাদের কমার্শিয়ালি কিন্তু ইউজ কিন্তু করা হয়ে থাকে। মানে ব্যবসায়িক ক্ষেত্রে কোন কোন প্রোডাক্ট গুলো তৈরি করছে সেইগুলো এখানে নাম দিয়েছে, নামগুলো খুবই জটিল। হ্যাঁ, পরের ফাইলামের দিকে চলে যায়, ফাইলাম এপিকমপ্লেক্সার ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা বলেছিলাম তিনটে ফাইলাম আজকে আমরা পড়বো। হ্যাঁ, অলরেডি ফাইলাম সার্কোমাস্টিগোফোরা, ফাইলাম ল্যাবিরিন্থোমর্ফা পড়ে ফেলেছি এবং ফাইলাম এপিকমপ্লেক্স আমরা পড়বো। এপিকমপ্লেক্সার কি কি ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে আমরা একটু দেখে নিই। দেখো, ফাইলাম এপিকমপ্লেক্স ইজ এ লার্জ এন্ড ডাইভার্স গ্রুপস অফ অব্লিগেটেড ইন্টারসেলুলার প্যারাসাইট। এরা কিন্তু এই যে মেইন কিন্তু টার্মস কিন্তু এখানে দেওয়া আছে। অব্লিগেট মানে কি, মানে এদের কিন্তু হোস্ট দরকার।
হোস্ট ছাড়া কিন্তু এরা কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু পায় না, ঠিক আছে, এরা কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু আমরা দেখতে পাই না, সেই কারণে এদের কি কি হয়, অব্লিগেট হোস্ট কিন্তু দরকার, মানে হোস্ট এদের অত্যাবশ্যক দরকারি। হ্যাঁ, আর এরা কিন্তু মেইনলি কিন্তু হচ্ছে প্যারাসাইটিক, মানে কি এরা হোস্টের শরীরে বাসা বাঁধে এবং হোস্টের শরীর থেকে পুষ্টি নেয় এবং হোস্টকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে। মোস্টলি ফাউন্ড ইন এনিমালস, এটা কিন্তু মেইনলি এনিমালদের শরীরে কিন্তু দেখতে পায়। দেয়ার definitive characteristics is a complex of organelles at the apical tips of the cells which facilitates host cell invasions. এরা কি করছে দেখো, এরা কি করছে, এরা কোন একটা হোস্টের শরীরের ভিতরে চলে যাচ্ছে, হোস্টের শরীরে ঢোকার পরে তারা কি করছে, হোস্টের শরীরের ভিতরে তারা কিন্তু বাসা বাঁধছে এবং বাসা বাঁধার পরে সেই হোস্টের শরীরের ভিতরে কি করছে, তারা প্যারাসাইটিক্স বা প্যারাসাইটিক সিস্টেম কিন্তু শো কিন্তু করছে। এবার দেখা যাক এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কি দেওয়া আছে। ফার্স্ট দিয়েছে দেখো প্যারাসাইটিক নেচার, এরা কিন্তু যেহেতু হোস্টের শরীরে যাচ্ছে, হোস্টের শরীর থেকে পুষ্টি নিচ্ছে এবং হোস্টকে ক্ষতিগ্রস্ত করছে, সেখানে এদের কি হলো, আমরা প্যারাসাইটিক নেচার এরা শো করছে। রিপ্রোডাকশন কি করছে দেখো, এপিকমপ্লেক্স হ্যাভ কমপ্লেক্স লাইফ সাইকেলস দ্যাট টিপিক্যালি অল্টারনেট বিটুইন আসেক্সুয়াল এন্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। এরা কেউ আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে রাখছে এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, মানে হোস্টের শরীরে যখন যেটা প্রয়োজন পড়ছে সে সেই প্রয়োজনের উপরে বেস করেই সে কিন্তু হচ্ছে রিপ্রোডাকশন কিন্তু করছে। দেখা যাচ্ছে হোস্টকে দেখা যাচ্ছে হোস্টের শরীরে রোগ শেষ ছড়াবে, তাহলে সে কি করবে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন করা হবে। আসেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা সিম্পল রিপ্রোডাকশন বলে থাকি। সেক্সুয়াল রিপ্রোডাকশন করতে গেলে অনেক প্রসেস, কনজুগেশন প্রসেস তারা করবে, হ্যাঁ, এটা কিন্তু অনেক টাইম টেকিং প্রসেস হয়ে দাঁড়ায়, সেইখানে তারা কিন্তু হোস্টের শরীরের বিভিন্ন পরিস্থিতির উপরে বেস করে, কন্ডিশনের উপরে বেস করে তারা কিন্তু রিপ্রোডাকশনটা কিন্তু চালায়। সাইজোগনি বা মেরোগনি কি বলছে দেখো, এ asexual phase involving multiple fissions to rapidly produce numerous daughter cells, মানে কি একটা মাদার সেল সে মাল্টিপল ডটার সেল কনভার্ট করছে। এই যে মাল্টিপল যে ডটার সেল কনভার্ট করছে এই প্রসেসকে আমরা কি বলছি, এই প্রসেসকে কিন্তু আমরা সাইজোগনি প্রসেস বলে থাকি। বললো তো এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল দেখো আমরা সরি এক্সাম্পল হিসেবে আমরা দেখো এক্সাম্পল হিসেবে দাঁড়াও প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ভাইভাক্স দেখা আমাদের শরীরে এই পরজীবী যখন বাসা বাঁধে এ কিন্তু সাইজোগনি প্রসেসের মাধ্যমে স্পোরোজয়েড বা মেরোজয়েড কিন্তু আমাদের শরীরে কিন্তু তৈরি করে থাকে লিভার প্যারেনকাইমাটিক টিস্যুতে, ঠিক আছে। তাহলে সেই লিভার প্যারেনকাইমাটিক টিস্যুতে গিয়ে কি করছে, আসেক্সুয়াল রিপ্রোডাকশন করছে এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশন করার ফলে সে কি করছে, মেরোজাইগোটিক কন্ডিশন, অর্থাৎ কি মাল্টিপল সেল কিন্তু সে কিন্তু তৈরি করছে। আর সেই মাল্টিপল সেলকে আমরা কি বলছি, মেরোজাইগোট কিন্তু আমরা বলছি। আর সেটা কোথায় করছে, সে উইদিন হোস্ট সেল, হোস্ট সেলের ভিতরে কিন্তু করছে। আরেকবার বলছে দেখো যে একটি মাদার সেল সে মাল্টিপল টাইম ডিভিশন হয়ে গিয়ে কি হচ্ছে, মাল্টিপল ডটার সেলে কিন্তু কনভার্ট হচ্ছে, আর মাল্টিপল ডটার সেল কিন্তু হোস্টের শরীরের ভিতরে কিন্তু হচ্ছে। এই প্রসেসকে আমরা কিন্তু কি বলছি, সাইজোগনি প্রসেস কিন্তু আমরা বলছি। তারপর দেখো গ্যামেটোগনি, এই যে সাইজোগনি যে সাইজন যে তৈরি হচ্ছে সেই সাইজন গুলো যখন হ্যাপ্লয়েড সাইজন গুলো যখন মিলে যায়, সেই মিলে যাওয়ার প্রসেসকে আমরা কি বলছি, গ্যামেটোগনি প্রসেস কিন্তু আমরা বলছি। এছাড়া দেখো স্প্রোগনি বলছে কি, দ্য ফরমেশনস অফ দ্য হ্যাপ্লয়েড স্পোর, হ্যাঁ, মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যখন ফিউশন হয়ে যাচ্ছে তারপর যখন তারা স্পোর তৈরি করা শুরু করছে তখন তাকে আমরা স্পোনোগনি প্রসেস কিন্তু আমরা বলছি, ঠিক আছে। এই ছোট ছোট টার্মস গুলো ভালো করে পড়বে। তারপর দেখো মটিলিটি শো করছে, দেখো মটিলিটি মানে কি, এরা হোস্টের শরীরে কিন্তু চারিদিকে কিন্তু ঘুরে বেড়ায় থ্রু ফ্লাজেলা, ফ্লাজেলার মাধ্যমে, ফ্লাজেলা এবং সিলিয়ার মাধ্যমে তারা কিন্তু হোস্টের শরীরের মানে ব্লাডের মধ্যে দিয়ে কিন্তু হোস্টের সারা শরীরে কিন্তু তারা ঘুরে বেড়ায়, সেই কারণে তারা কিন্তু মর্টালিটিও কিন্তু শো করছে। এছাড়াও তারা স্পোর প্রোডাকশন করছে, হ্যাঁ, স্পোর তৈরি করছে, ঠিক আছে। সব কিছু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। ছোট ছোট ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেগুলো তোমরা একটু ভালো করে পড়বে। তারপর দেখো তাদের সেলুলার স্ট্রাকচার এখানে দেওয়া আছে, হ্যাঁ, এগুলো একটু রিডিং করবে, এগুলো আমি শুরুতেই বলে দিয়েছি, হ্যাঁ, ছোট ছোট টার্ম দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে নেবে। তারপর দেখো এখানকার এক্সাম্পল দিয়েছে, দেখো এপিকমপ্লেক্সের এক্সাম্পল হিসেবে দেখো দেওয়া আছে, দেখো কোকসিডিয়াস, হেমোস্পোরিডিয়া, পাইরোপ্লাজমা এবং গ্রিগার্নিস, এই যে দেখো এদের এক্সাম্পল গুলো দিয়েছে, হ্যাঁ। দেখো কোকসিডিয়ানের এক্সাম্পল দেখো, এ ডাইভার্স গ্রুপস মেনি অফ হুইচ আর প্যারাসাইট অফ দ্য ভার্টিব্রেটস, এরা কি হয় অনেক ভার্টিব্রেটস এর শরীরে এরা কিন্তু কি করছে, প্যারাসাইট হিসেবে এটা বাসা বাঁধছে। অফেন দে ফাউন্ড ইন গাট, আমাদের ক্ষুদ্রান্তে বা অন্তে আমরা দেখতে পাচ্ছি,
এক্সাম্পল ইনক্লুডিং টক্সোপ্লাজমা গোনোডি। হ্যাঁ, টক্সোপ্লাজমা গোনোডি বলে এক ধরনের প্যারাসাইট আছে, তারা কিন্তু এই কোক্সিডিনার আন্ডারে কিন্তু হচ্ছে অর্গানিজমস। হ্যাঁ, আর এই টক্সোপ্লাজমোসিস বলে এক ধরনের ডিজিজ কিন্তু ক্রিয়েট করে থাকে। এছাড়া দেখো এমিরিয়া, হ্যাঁ, কুকসিডিনারি আন্ডারে, এটা কিন্তু পোল্ট্রিদের, আমরা পোল্ট্রি বার্ডসদের কিন্তু আমরা দেখতে পাই পোল্ট্রি বার্ডদের একটা রোগ আছে, সেই রোগটার নাম দেখো কুকসিডিওসিস। কুকসিডিওসিস রোগটা ক্রিয়েট কিন্তু করছে কে, কি এমরিয়া। এমরিয়া বলে এক ধরনের প্যারাসাইট আছে, সেই এমরিয়া প্যারাসাইট কুকসিডিওসিস বলে এক ধরনের পোল্ট্রি বার্ডসের শরীরে কিন্তু রোগ কিন্তু তৈরি করছে। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো একটু পড়ে রাখবে। এইবার দেখো এখানে কিছু কোশ্চেন দিয়েছে, কোশ্চেন গুলো ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। হোয়াট ইজ দ্য মোস্ট ওয়েল নোন দ্য এপিকমপ্লেক্সার? এপিকমপ্লেক্সার এক্সাম্পল ভালো করে পড়বে। হোয়াট ইজ প্রোগনি কি, আগে অলরেডি বলে দিয়েছি যে হোস্টের শরীরে গিয়ে কি করে, মাল্টিপল টাইম এরা কিন্তু সেল ডিভিশন করে থাকে, আর মাল্টিপল টাইম সেল ডিভিশন করার পরে কি হয়ে যায়, এরা কিন্তু অনেকগুলো সেল বা স্পোর কিন্তু তৈরি করে, সেই কারণে একে কিন্তু স্পোরোগনি প্রসেস কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তারপর দেখো হোয়াট ইজ গ্যামেটোগনি কি? গ্যামেটোগনি মানে কি, হ্যাপ্লয়েড গ্যামেট গুলো যখন একে অপরের সাথে ফিউজ হয়ে গিয়ে যখন হয়ে যাচ্ছে এবং তারপরে সেখান থেকে কি করছে, গ্যামেটিক প্রসেস কিন্তু এদের শরীরে স্টার্ট হচ্ছে, সেই গ্যামেটোগনি প্রসেসও কিন্তু এখানে দিয়ে আছে। তাহলে এইসব ছোট ছোট ডেফিনেশন গুলো ভালো করে পড়ে রাখবে। হ্যাঁ, আজকে এই তিনটে ফাইল আমি আমরা পড়বো এবং তোমাদের যে যে কোশ্চেন গুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে ফাইলাম প্রোটোজোয়ার কিন্তু আমরা আজকে কিন্তু হাফ পার্ট কিন্তু আমরা পড়লাম, এরপরে কিন্তু বাকি হাফ পার্ট পড়ে আছে, সেগুলো আমরা পড়বো পরের দিন। আমরা দেখতে পাবো বাকি যে চারটে আমরা ফাইলাম আছে সেগুলো পড়বো। এছাড়া পড়বো আমরা কনজুগেশন প্রসেস। কনজুগেশন প্রসেসটা আজকে আর আমরা পড়বো না, কনজুগেশন প্রসেসটা আমরা নেক্সট দিন পড়বো শুরুতেই। এছাড়াও দেখতে পাবো যে প্যারামিশিয়াম বডি স্ট্রাকচার কেমন হয়, হ্যাঁ, তারপর ইউগ্লিনার বডি স্ট্রাকচার কেমন হয়, অ্যামিবার বডি স্ট্রাকচার কেমন হয়, আল্টা স্ট্রাকচার অফ সিলিয়া। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা পড়বো। আর আমাদের নেক্সট ক্লাস হবে সানডে। ঠিক আছে, আজকে ক্লাসের কোশ্চেনটা ভালো ভালো করে তোমরা সবাই ক্লাসটা পড়ে নেবে, যে কটা স্লাইড দেওয়া আছে সব কটা পার্ট ভালো করে পড়বে, খাতায় লিখে লিখে পড়বে যে যে কোশ্চেন গুলো বললাম। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।